তোমাদের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে। বস, কি বলছেন এসব? আমরা কি করেছি? যে বিশ্বাসঘাতকতা করেছে সে আমার সামনে আসলে তাকে প্যারাশুট দিয়ে নিচে ফেলে দিব। আর যদি আমি খুঁজে বের করি তাহলে বিনা প্যারাশুটে ফেলে দিব। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, তাও আকাশের মধ্যে। মানে একটা বিমানের ভেতর। আকাশ হয় সব রকমের মিটিং এই বিমানের মধ্যে করে। এখানে আকাশ প্রতিটা লোকের জন্য একটা করে প্যারাক্সিট থাকে। যারা বেইমানি করে তাদেরকে প্যারাক্সিট ছাড়াই বিমান থেকে ফেলে দেওয়া হয়। আকাশের পরিচয়টা দিয়েই দিই, আকাশ দুবাইয়ের মাফিয়াদের মধ্যে পাওয়ারফুল মাফিয়া। কিং নাম শুনলে অন্য সব মাফিয়ারা ভয় পায়, কেননা মাফিয়া জগতে সবাই আকাশকে কিং বলে চিনে। এখন পর্যন্ত কেউ আকাশের মুখ পর্যন্ত দেখতে পারেনি। আকাশকে চেনা নামমাত্র উপায় হলো আকাশের চোখে একটা কালো চশমা, মাথায় টুপি থাকবে, আর অনেক বড় একটা কোট থাকবে গায়ে। এই কোটের এতটাই ক্ষমতা আছে একটা মানুষকে দুই টুকরো করে দিতে পারবে। তার সাথে যে কোনো গুলি এই কোট ছিদ্র করে শরীরের ভিতরে ঢুকতে পারবে না। তাছাড়া আকাশের রাজত্ব শুধু দুবাইয়ে না, বরং 24টা দেশের মধ্যেও আকাশের রাজ চলে। প্রতি সময়ের মতো আজকেও মিটিং বিমানে রাখা হয়। বিমানে আকাশ মিটিংয়ের জন্য করে, যাতে করে ওকে কোনো পুলিশ ধরতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা। এটা হচ্ছে আকাশের মাফিয়া রূপ। গল্প পড়তে থাকলে আরও অনেক কিছু জানতে পারবেন। আকাশ কি শুধু মাফিয়ার কাজ করে, না আরও অন্য কিছু করে কাজ করে, তা ধীরে ধীরে জানতে পারবেন। তাহলে চলেন এবার গল্পে ফিরে যাই। আমি 3 থেকে 1 পর্যন্ত বলবো। যদি এর মধ্যে সে নিচে থেকে মুখ না খোলো তাহলে আমি তাকে। কথাটা বলার আগেই একটা লোক এসে আকাশের পায়ের কাছে এসে কান্না করতে করতে বলে, কিং, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো কাউকে কোনো তথ্য দিব না। আমিও তাই চাই। এখন তাহলে এখান থেকে একটা প্যারাশুট নিয়ে বিমান থেকে নেমে পড়। লোকটা খুশি হয়ে বিমান থেকে লাফ দেয় প্যারাসুট নিয়ে। লোকটা ঝাঁপ দেওয়ার পর বিমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। লোকটা কিছুটা দূরে নেমে প্যারাসুট খুলে দেয়, কিন্তু ভাগ্যক্রমে প্যারাসুট না খুলে ভিতর থেকে বেলুন বের হয়। আর বেলুনে লেখা ছিল বেইমানির কোনো ক্ষমা নেই। লোকটা চিৎকার করতে করতে ওখানেই মারা যায়। যদিও এই ব্যাপারটা আর অন্য কেউ জানে না। অন্যদিকে আজকের দিনটা মনে রাখবে তোমরা। এরপর যদি আমি জানতে পারি তাহলে তোমাদেরও এমন হাল হবে, মনে রেখো। বিশ্বাস করুন কিং, আমরা কখনোই এমন কিছু করব না। তবুও আপনি আমাদের সাথে এমন করবেন না। কথাটা মনে রেখো। আর একটা কথা বলার ছিল। কি কথা কিং? এখন তোমাদের গন্তব্যস্থান চলে এসেছে। আমরা বর্তমানে 1000 ফুট উপরে আছি। তাই আপনারা একটা করে প্যারাশুট নিয়ে নিচে নেমে নিজেদের জায়গায় গিয়ে চলে যান। তার সাথে আপনাদের যাত্রা শুভ হোক। সবাই যে যার মতো করে নেমে যায়। অন্যদিকে আকাশ বিমান দিয়ে একটা জঙ্গলের মধ্যে নেমে পড়ে, একটা বাইকে উঠে পড়ে। এটা হচ্ছে আকাশে অনেক প্রিয় একটা বাইক। এই বাইক ঘন্টায় 300 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। আকাশ ওই বাইকে উঠে যায় আর বিমানকে রিমোটের সাহায্যে মাটির নিচে নামিয়ে দেয়। আবার ওই জায়গায় নকল গাছের সাহায্য ভরে রাখে, যাতে করে এই জায়গার খোঁজ কেউ না জানে। বাইক নিয়ে আকাশ চলে আসে ওর বাড়িতে। আকাশ ওর বাড়ির ভিতরে আসে একদম নর্মাল পোশাকে, মানে যেভাবে একজন ভদ্র ছেলেরা থাকে ওইভাবে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ওর মায়ের সাথে কথা বলে। আকাশের পরিবার অনেক ছোট, বাবা মা, আকাশ আরও ছোট আদরের একটা বোন আছে। এই নিয়ে আকাশের পরিবার। আকাশ বাড়ির ভিতরে দরজা খুলতেই, ওই, একদম দাঁড়িয়ে থাক। যদি একটা পা সামনে দিয়েছিস তাহলে আমি কিন্তু। বোন, বিশ্বাস কর, আমি একটা পাও সামনে দিব না। তবুও বোন আমার, তুই শান্ত হ। ঠিক আছে, হলাম। তা কোথায় ছিলি এতক্ষণ ধরে? আরে, আমি তো কাজে ব্যস্ত ছিলাম, তাই তো এত লেট হলো। তা কি কাজে এত ব্যস্ত ছিলি তুই? আরে বোন, আমাদের অফিসে তো অনেক কাজ, তুই তো জানিস। কিন্তু আব্বু যে বললো তুই আজ 2 দিন ধরে অফিসেই যাসনি, তাহলে কাজ আসলে কোথা থেকে? আরে, আমাদের তো একটা অফিস না, আরো 2-3টা অফিস আছে। তা আমি জানি, তোকে বলতে হবে না। এখন আমার জন্য কিছু আনার কথা ছিল, তা না দিয়ে তুই ভিতরে যেতেই পারবি না। মা,
তোমার মেয়েকে একটু বোঝাও। ওই, আমি কি মাকে ভয় পাই নাকি? আমি আব্বু ছাড়া কাউকেই ভয় পাই না। আর তোক সবাই ভয় পায়, কিন্তু তুই শুধু আমাকেই ভয় পাস। সব কিছু জেনে আমাকে এরকম শাস্তি দেওয়াটা ঠিক হচ্ছে? ঠিক আছে, একটা শর্তে যেতে দিতে পারি। কি শর্ত? আমি সব মানতে রাজি। বেশি কিছু না, 5 দিন পর আমাদের ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, সেখানেই তোকে যেতে হবে। ওই দিন তো? ওই দিন কি? না, কিছু না। আমি তোর সাথে যাচ্ছি। তাহলে ওই কথা যখন দিয়েছিস তাহলে এবার যা রুমে। দিন। এই তো, লক্ষ্মী বোন আমার। আমি তাহলে রুমে যাই, ফ্রেশ হই। সকালে আমাকে আবার বের হতে হবে। আচ্ছা, যা তাড়াতাড়ি। আর রাতে কিন্তু তোর খাওয়া নেই, উপোস থাকবি। ঠিক আছে, আমি উপোস থাকবো। তুই তাহলে খেয়ে ঘুমিয়ে পড়িস। আচ্ছা, ঘুমিয়ে পড়বো, তুই যা। আকাশ ফ্রেশ হয়ে এসে একটু শুয়ে পড়ে। অন্যদিকে রাত 11টায় আকাশ শুয়ে আছে। কিছুক্ষণ পর অদ্রি আকাশের রুমে আসে। অদ্রি আসতে আকাশ উঠে বসে। কি রে বোন, তুই এখানে কেন? তোর না ঘুমানোর কথা? এই তো, তোর জন্য খাবার এনেছি, তুই এখন আয়, তোকে খাইয়ে দিই। এই তো, লক্ষ্মী বোন আমার। আমার একটা মাত্র ভাইয়া না খেয়ে থাকবে, তা কি করে হয়? এবার হাঁ কর, তোকে খাইয়ে দিই তাহলে। আকাশ হাঁ করলে অদ্রি খাইয়ে দেয় আকাশকে। আকাশ খেতে থাকে। কিছুক্ষণ পর আকাশের খাওয়া শেষ হয়ে যায়। অদ্রি আকাশকে খাইয়ে চলে যায় ওর রুমে। পরের দিন সকালে আকাশ বের হয়ে আসে। আজকে আকাশের একটা মিটিং আছে, তাই আকাশ বের হয়ে চলে আসে মিটিং করাতে। আজকে মিটিং করার জন্য আজকে একটা পাহাড়ের মধ্যে হয়। একটা কথা বলার ছিল, যার জন্য তোমাদের এখানে ডেকেছি। হ্যাঁ কিং, বলেন। আমাদের দিন দিন লোকের সংখ্যা কেন এত কমে যাচ্ছে? কিং, লোকজন তো কমছে না। তাহলে? আমাদের একটা মিশন ছিল, ওই মিশনে আমাদের 100 জন লোক মারা যায়। বুঝলাম না, এতগুলো লোক কি করে মারা গেল? আসলে কিং, আমাদের কাছে যেসব অস্ত্র ছিল ওই অস্ত্রের মধ্যে নকল বুলেট ছিল, যার জন্য। এটা কি করে সম্ভব হলো? আমার লোকের কাছে গুলি আসলো, অথচ বুলেট নকল। এটা কার কাজ? কিং, আমি খোঁজ নিয়েছি, কিন্তু এখনো কোনো তথ্য পেলাম না। তাহলে একটা কাজ করো, বন্দুকের দায়িত্ব কার কাছে ছিল তাকে নিয়ে এসো। কিং, ওকে এখনো খুঁজে পাইনি। তোমরা কিংয়ের লোক হয়েও একটা লোককে খুঁজে বের করতে পারলেন না? কিং, ওই লোকটা তো আমাদেরই লোক। তা তো ঠিক। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো ওই লোকটাকে খুঁজে বের করো। যদি না পারো তাহলে তোমাদের আর আমি বাঁচিয়ে। কিং, আর বলতে হবে না, আমি 3 দিন পর ওকে এখানে এনে হাজির করব। তা লাগবে না, ওকে আটকিয়ে রাখবো। আমার একটা কাজ আছে ওই দিনে, তাই আমি ওই দিনে তোমাদের সাথে কথা বলতে পারবো না। আমাদের একটা ডিল ছিল, ওটা না হলে 100 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। তাতে কিছু যায় আসে না। ওদের বলো পরের দিন আসতে। একটা কাজ করো, তোমরা ওই দিন আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করবে। ওকে কিং, তাই হবে। এখন তাহলে কি? বুঝতে পারছি। তাহলে এখন আসো। আর একটা কথা, ওকে কিন্তু আমার চাই। যে করেই হোক ওকে খুঁজে বের করো। আকাশ মিটিং শেষ করে বাড়িতে চলে আসে। অন্যদিকে আকাশের লোক ওই লোকটাকে খুঁজতে থাকে। এভাবে 3টা দিন কেটে যায়। আকাশ ওর মতো করে ওর বাবার ব্যবসায় কাজ করতে থাকে। অন্যদিকে আকাশের লোক ওই লোকটাকে খুঁজে পেয়েছে, তাই ওরা আকাশের সাথে কন্ট্যাক্ট করে। আমি কাল আসবো ওখানে, তোমরা রেডি থেকো। ওকে কিং। পরের দিন আকাশ আবারও ওই বিমান নিয়ে চলে আসে ওই জায়গায়, মানে সমুদ্রের ধারে। ওখানে আকাশের লোকেরা উঠতে থাকে। ওরা উঠে যাওয়ার পর আকাশ পাইলটকে বলে বিমান উড়িয়ে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে লোকটা আকাশকে দেখে ভয়ে কাঁপতে থাকে। বল, আমার সাথে এত বড় ধোঁকা কি করে করলি? কিং, বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছেতে করতে চাইনি। এরা আমার বউ আর বাচ্চাদেরকে আটকে রেখে আমাকে এই কাজটা করতে বাধ্য করেছে। তুই কি ভেবেছিস আমি জানি না কিছু? তোর বউ বাচ্চাদের যদি সত্যি এমনটা করতো, তাহলে তুই আমাদের লোকেদের জানাতে পারতি। তার উপর তুই আরো অনেক মিথ্যে কথা বলেছিস, যা আমি এখন বলে শেষ করতে পারবো না। বর্তমানে তোর অ্যাকাউন্টে কোটির উপরে আছে। এত কিছু তুই কি করে করলি?
কিং প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনোই এমন কাজ করব না। আচ্ছা, ছেড়ে দিব। তার আগে এটা বল, আমার সম্পর্কে কাকে কি কি ইনফরমেশন দিয়েছিস? কিং বিশ্বাস করেন, আমি শুধু বুলেট নকল করে দিয়েছি, এর চেয়ে বেশি কিছু আমি আর করিনি। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি। এরপর আকাশ চোখের ইশারা দিলে একজন লোক ওই লোকটাকে ধাক্কা মেরে ফেলে দেয় বিমান থেকে। লোকটার এবার মৃত্যু দেখে অন্য লোকগুলো ভয় পেয়ে যায়। ওরা অনেক কাঁপতে শুরু করে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝলে? যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদের এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক আছে কিং, আমরা কখনোই বেইমানি করব না আপনার সাথে। কথাটা যেন মনে থাকে। একটা কথা, ওর আন্ডারে যত বন্দুক আর বুলেট এসেছে সব কিছু চেক করে নাও। যদি কোনো মালে ঝামেলা মনে হয় তাহলে ওইটা নষ্ট করে দাও, ঠিক আছে? ওকে কিং, তাই হবে। কিছুক্ষণ পর ওদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ওরা যে যার গাড়ি দিয়ে চলে যায় ওখান থেকে। অন্যদিকে আকাশ আগের বাইকে করে চলে আসতে থাকে। তখন রাস্তার মাঝে দেখে কিছু লোক দাঁড়িয়ে আছে। আকাশ তাই ওনাদের কাছে যায়। এই সরুন তো, কি হয়েছে? এখনো আপনারা সবাই এমন জড়ো হয়ে আছেন কেন? ওদের সাথে কথা বলে জানতে পারে এখানে নাকি কিং এর লোক আর রানার লোকের মধ্যে মারামারি হয়। এতে করে কিছু লোক তো আহত হয়, সাথে সাধারণ মানুষও কিছুটা আহত হয়। ওখান থেকে আকাশ চলে আসে। এদিকে আপনাদের তো রানার সম্পর্কে বলাই হয়নি। রানা মাফিয়া কিং, তবে রানার কাজ আর আকাশের কাজের মধ্যে অনেক আলাদা। আকাশ যেখানে মানুষের ভালোর জন্য কাজ করে, রানা সেখানে মানুষের খারাপ করার জন্য কাজ করে। রানার ব্যাপারে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন, তার জন্য গল্পের সাথে থাকেন। আকাশ ওখান থেকে ঠিকানা নিয়ে চলে আসে হসপিটালে। ওখানে ডাক্তারের সাথে কথা বলে। দেখুন, এদের অনেক চোট লেগেছে, তবে কিছু কিছু লোকের তো অবস্থা না বললেই নয়। আচ্ছা, যাই হোক, এখন একটা কাজ করেন, ওদের চিকিৎসা করতে থাকেন। হসপিটালে যা খরচ আসবে আমি সব দিব। কিন্তু আপনি কে? আমি কে তা এই কার্ড পড়তেই বুঝতে পারবেন। দেখি কার্ডটা। আকাশ ওনাকে কার্ডটা দিয়ে চলে আসে। অন্যদিকে আকাশ ওর বাড়ির দিকে চলে আসে। বাড়িতে আসতেই ওদিও সামনে আসে। এই, তোর আসার সময় হলো? কিরে বোন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাছাড়া সবেমাত্র দুপুর হয়েছে। আচ্ছা, এবারের মতো ক্ষমা করছি। এখন কালকে রেডি হয়ে থাকিস, আমরা বের হব। ঠিক আছে বোন, তুই যখন বলছিস তাহলে কাল যাচ্ছি। এইদিকে ওদিও খুশি হয়ে যায়। পরের দিন সকালে ওদি অনেক সেজে আকাশের রুমে এসে হাজির হয়। ভাইয়া দেখ তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে বোন, এখন চল তাহলে আমরা যাই। কিন্তু তুই কি এই পোশাকেই যাবি নাকি? হ্যাঁ, কোনো সমস্যা? তাই বলে এই পোশাকে? তুই তো দেখি মান সম্মান সব খেয়েই ফেলবি। একটা কথাও বলবি না। ইচ্ছে হলে আমাকে নিয়ে যা, নয়তো আমি যাব না বলে দিলাম। ঠিক আছে চল, তবে একটা কথা, কোনো রকম বদমাইশি কিন্তু করবি না। ঠিক আছে, করব না। এখন চল তো। ওরা দুজনে গাড়িতে এসে বসে। আকাশ বসে আছে আর ওদি আকাশের দিকে তাকিয়ে আছে আর মুখ ফুলিয়ে রেখেছে। কি ব্যাপার, যাচ্ছি তো তোর সাথে। তুই যদি আমার সাথেই বসিস তাহলে গাড়ি কি তোর বাপে চালাবে? আমার বাবাকে এর মধ্যে ডেকে আনবি না, আমিই চালাচ্ছি। তাহলে যা তো, গিয়ে চালা। কি থেকে কি হয়ে গেল, ভেবেছিলাম কি, আর হয়ে গেছে কি। কিছুক্ষণ পর ভাজির সামনে চলে আসে। ওখানে এসে আকাশ একটা গাড়ি থামায়। ইরা নেমে ভিতরে চলে যায়। আর আকাশ গাড়ি পার্ক করে আকাশ গাড়ি পার্ক করতে গিয়ে আরেকটা গাড়ির সাথে ধাক্কা মেরে দেয়। হো শিট, এখন কি হবে? কি আর হবে? হুম হুম, গাড়ির ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে বিদায় হন। যদি গাড়ির ক্ষতিপূরণ না দেই তাহলে কি করবেন? কি আর করব, পুলিশকে কল দিব। কি, আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? আপনি জানেন আমি কে, কি আমার পরিচয়? ওই ওই, আগুল নামিয়ে কথা বল, বুঝলি? একে তো আমার গাড়িতে ধাক্কা দিয়ে উল্টো বড় বড় কথা বলছিস তুই। আসছে আমার ধাক্কাওয়ালি। ধাক্কা যে লেগেছে গাড়িতে, কোনো ক্ষতি হয়েছে কি যে জরিমানা দিব? ক্ষতি হোক বা নাই হোক, জরিমানা তো দিতেই হবে। দিব না আমি, যা ইচ্ছে করে নিতে পারেন। দেখা যাবে
আমিও দেখে নিব কি করে তুই এখান থেকে যাস। না দিলে কি করবেন? দেখতে চাস কি করি আমি? কথাটা বলে ইরা একটা লাঠি নিয়ে আকাশের গাড়ির দিকে আসে গাড়িটা ভাঙার জন্য। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে গাড়ির কাছে চলে আসে, সাথে ইরাকেও বাধা দেয়। ইরার সাথে হাতাহাতি করতে গিয়ে আকাশ পড়ে যায়, আর ইরা একটাল সামলাতে না পেরে আকাশের গায়ের উপর পড়ে যায়। সাথে দুজনে ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত হয়ে যায়। এতে করে আকাশের যদিও ভালো লাগে, কিন্তু ইরা তো রেগে গিয়ে দাঁড়িয়ে উঠে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে কিস? আজকে তোকে এর শিক্ষা দিব যে জীবনেও তা ভুলতে পারবি না। কথাটা মনে রাখিস। দেখি কি করতে পারো। এইদিকে আকাশ নার্সায় অদ্রি কল দেয়। কিছুক্ষণ কল দেওয়ার পর আকাশ কল ধরে। হ্যাঁ, বল। রাখ তোর কথা। বিশ্বাস কর, এখানে সমস্যা হয়ে গিয়েছে, তাই তো আসতে পারছি না। আমি কোনো কথাই শুনতেই চাই না। তুই যত তাড়াতাড়ি পারিস এখানে আয়। 5 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। কল কেটে দিয়ে আকাশ দাঁড়িয়ে আছে। অন্যদিকে অদ্রিও দাঁড়িয়ে আছে লাঠি হাতে নিয়ে। আকাশ খুব ভালো করে বুঝতে পেরেছে আকাশ যদি এখান থেকে যায় তাহলে ওই মেয়েটা গাড়ির 12টা বাজিয়ে দিবে। তাই আকাশ গাড়িতে একটা লেজার লাইট সিস্টেম করে দেয়। এতে করে আর কোনো কিছু গাড়িতে আঘাত করতে পারবে না। অর্ণা অন করে আকাশ মুচকি মুচকি হাসতে থাকে। এখন আমি নিশ্চিন্ত, আর কোনো ভয় নেই। এবার আমার গাড়িটা অনেক সেফ। তুই শুধু যা, তারপর দেখ কি হালটা করি। তা পারলে এখনই কিছু করে দেখা। এরা লাঠি দিয়ে বাই দিতে লাগলো। লাঠি লেজারে লেগে টুকরো টুকরো হয়ে যায়। এতে করে ইরা ভালো করে বুঝতে পেরেছে কিছু একটা করেছে, যার জন্য গাড়ির কোনো ক্ষতি হচ্ছে না। অন্যদিকে আকাশ চলে আসে ওদের কাছে। ওখানে ওদের সব বান্ধবী ছিল। ওদের সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর ওদ্রি বলে, আচ্ছা, এরা কোথায় রে? ওকে তো কোথাও দেখছি না। সত্যি তো কোথাও তো দেখছি না। দেখ, হয়তো কারোর সাথে ঝামেলা বাঁধিয়ে এখন ঝগড়া করছে। তাই হবে হয়তো। ও তো এরকম কোনো না কোনো ঝামেলা করা ওর তো প্রতিদিনের কাজ। থাক, ওইভাবে বলিস না। কিছুক্ষণ পর ওখানে ইরা আসে, মুখে রাগ রাগ ভাব নিয়ে। ইরা যে রেগে আছে তা ওরা খুব ভালো করে বুঝতে পারে। দোস্ত, কার সাথে ঝামেলা করলি আজকে? ও ভালো, তোরা মনে করিস আমি সব সময় ঝামেলা করি, তাই সবসময় কি তো। তুই এইরকমই? কুত্তি, কি বললি তুই? কই কি করলাম? তোরা কি ঝগড়াই করবি? তোদের সাথে পরিচয় করিয়ে দিই। উনি কে? আর এইভাবে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে কেন? এই রে, আজকে আর রক্ষে নেই মনে হচ্ছে। এটা তো দেখি ওদেরই বান্ধবী। তার মানে ওই মেয়েটা সব সময় এমন করে ঝগড়া করে। কি হলো? কথা না বলে এভাবে দাঁড়িয়ে কেন আছেন? আরে এইভাবে বলছিস কেন? ও তো আমার। ড্রাইভার হই আমি কি? ওনার। ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার। তাহলে ওইদিকে ফিরে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে তোর মুখটা পছন্দ হয়নি। নদীর কথা শুনে রোজা, অদ্রি ও আকাশ হেসে ফেলল। ওই নদীর বাচ্চা নদী, আমি কি এতটাই খারাপ যে আমার ছবি পছন্দ হবে না? হলেও তো হতে পারে। তোর এই রাগী লোক তো আমরা কিছুটা ভয় পাই। এখন না জানি ওই লোকটা কতটা ভয় পেয়েছে। ওই, আপনি ফিরে তাকাবেন কি না তাই বলেন। যদি না তাকান তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ইরার কথা শুনে আকাশ তো ভয়ে শেষ। কেননা পিছনে ফিরে তাকালে তো চিনে যাবে। এইদিকে অদ্রি বারবার তাকানোর জন্য বলছে। আকাশ তো এখন ভালো করেই ফেঁসে গেছে। তাই আকাশ পকেট থেকে একটা মাস্ক বের করে লাগিয়ে নেয়। তার সাথে একটা কালো চশমা ওর চোখে লাগিয়ে নেয়। এরপর যখন পিছনে ফিরে তাকালো সবাই তো অবাক, কেননা আকাশকে চেনা যাচ্ছিল না। সবচেয়ে বেশি অবাক হয় অদ্রি আকাশের এই অবস্থা দেখে। ভাইয়া, তুই এগুলো কি মুখে দিয়েছিস? একটু আগে বলল ও তোদের ড্রাইভার, আর এখন তুই ওকে ভাইয়া বলে ডাকছিস। ব্যাপারটা কি বল তো? আমি ভাইয়াকে ভাইয়া বলে রাখবো না তো কি বলে রাখবো তুই বল। কিন্তু ওই লোকটা যে বলল উনি তোর ড্রাইভার। আসলে আমি ড্রাইভার ঠিকই, কিন্তু উনি আমাকে নিজের ভাইয়ের মতো দেখে। ও তাই নাকি? তা কেমন ভাই, একটু মুখটা তো দেখি। মুখ দেখানো তো যাবে না, দেখতেই তো পাচ্ছেন কত ধুলাবালি। তার উপর
আবার করোনা ভাইরাসের ছড়াছড়ি, তাই ঠিক হবে না খোলা। আকাশের কথায় ইরা আর কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর ওখানে কয়েকজন অতিথিও আসে, ওনাদের ছাড়েরা আপ্যায়ন করতেছে। অন্যদিকে ওনারা যাওয়ার পর আকাশ, অদ্রি ও ইরা তার সাথে আছে। রোজা ও নদী ক্যান্টিনে বসে আছে, ওখানে ওরা আড্ডা দিচ্ছিল। ওদের আড্ডার মাঝে কোথা থেকে একটা মার খেয়ে এসে ওদের টেবিলের কাছে বসে পড়ে। ছেলেটা মার খেয়ে আকাশের সাথে সাহায্য চাইছে। আকাশ লোকটিকে ওর পিছনে দাঁড়াতে বলে। কিছুক্ষণ পর ওই ক্যান্টিনের ভিতরে কিছু ছেলে আসে লাঠি নিয়ে। ওরা ছেলেটাকে খুঁজতেছে, কিন্তু যখন পায়নি। একটু আগে এখানে একটা ছেলে ঢুকেছে, ওই ছেলেটা কোথায়? তাড়াতাড়ি করে বল, নয়তো তোরা এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবি না। এখন কি হবে ভাইয়া? চুপচাপ শুধু বসে থাক, দেখ কি হয়। কি দরকার এভাবে ওদের সাথে পাঙ্গা নেওয়ার? ওরা এমনিতেই খারাপ, তার উপর ওকে লুকিয়ে রেখেছেন। ওরা যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন কি? যা হবার হয়ে যাবে, এভাবে একজন নিরীহ ব্যক্তিকে মার খেতে দিতে পারি না। কিন্তু ওনার জন্য তো আমরাই মার খাবো। ওই, তোরা কি ফুসুর ফুসুর করছিস বলতো? তেমন কিছু না, নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম। আমি যাকে খুঁজতে এসেছি ওকে বের করে দেওয়ার জন্য 3 পর্যন্ত বলবো। যদি ওকে বের করে না দিস তোরা, তাহলে সবাইকে একধারে মারতে থাক, কথাটা মনে রাখিস। এরপর রাজীব 1 থেকে 3 পর্যন্ত গোড়ার আগেই ওই ছেলেটা নিচ থেকে বের হয়ে যায়। রাজীব ছেলেটাকে দেখে মারতে আসে। রাজীব ওই ছেলেটার হাত ধরে নিয়ে যেতে চাইলে আকাশ ওই ছেলেটার হাত ধরে ফেলে। এতে করে রাজীব যতই ওকে টানছে, কিন্তু ছেলেটাকে একটু সামনে নিতে পারছে না। রাজীব বিরক্ত হয়ে পিছনে তাকিয়ে যে ঘুষি দিতে যাবে, অমনি আকাশ হাত দিয়ে ঘুষিটা ধরে ফেলে। এতে করে ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা এই ভার্সিটির সবাই রাজীবকে ভয় পায়। তাই ওর সাথে মারামারি করা তো দূরের কথা, কথা বলতেই অনেকে ভয় পায়। বাহ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসের কি দেখলে? এই প্রথম কেউ আমার হাত ধরলো। প্রথম যেহেতু ধরেছি, তাহলে কিছু একটা তো করতে হবে। কি করবি তুই? আকাশ কিছুটা পিছনে গিয়ে দৌড়ে এসে রাজীবকে একটা ঘুষি দেয়। ঘুষি খেয়ে রাজীবের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। রাজীবের এমন অবস্থা দেখে ওর লোকগুলো দৌড়ে আসে। কেউ কেউ রাজীবকে গিয়ে ধরে, আবার কেউ কেউ আকাশকে মারার জন্য আসে। আকাশ এখানকার পরিস্থিতি দেখে বুঝতে পারে এখানে কোনো মতেই মারামারি করা যাবে না, কেননা এখানে মারামারি করলে অনেকের অসুবিধা তো হবেই, তার সাথে দেখা যাবে ক্যান্টিনের চেহারায় পাল্টে যাবে। তাই দৌড়ে মাঠের দিকে যেতে থাকে। আকাশের পিছনে পিছনে রাজীব ও তার লোকজনও দৌড়তে থাকে। মাঠের মধ্যে আকাশ দাঁড়িয়ে আছে, আর অদ্রি, ইরা ও নদীর সাথে রোজা ভয়ে দাঁড়িয়ে আছে, কেননা কেউ কোনো কথা বলার সাহসই পাচ্ছে না। তোর এত বড় সাহস তুই আমার মুখে? তোকে আজকে আমি এখানেই মেরে ফেলবো। আজকে তোকে কেউই বাঁচাতে পারবে না, মনে রাখিস ব্যাপারটা। আমার কথা চিন্তা না করে তুই আগে নিজের চিন্তা কর। আমার চিন্তা? আজকে তোর এমন অবস্থা করব যে তোর লাশ দেখে ওই ডক্টরও এইদিকে ভয় পাবে। ওদের কথা বলছে আর মোবাইলে কিছু একটা টাইপ করে রেখে দেয়, কেননা আকাশ ভালো করে বুঝতে পারে এখানে ওদের সাথে যতই মারামারি করবে আবার ততই লোকজন আসতে থাকবে। তাই আকাশকে তো কিছু একটা করতেই হবে। আকাশ সামনে তাকিয়ে দেখে ওরা প্রায় 50 জন হবে। তাই যদি সাহস থাকে সবাই একসাথে না এসে 3 জন করে আয়, দেখি কতটা ক্ষমতা তোদের। আজকে আমিও দেখব তোর কতটুকু ক্ষমতা আছে। রাজীবের লোকগুলো আকাশকে মারার জন্য লাঠি নিয়ে মারতে আসে। আকাশ প্রায় 1 মিনিটের মতো 3 জনকে মেরে মাটিতে শুয়ে দেয়। ওদের এই অবস্থা দেখে রাজীব ও ইরা সহ ওর বান্ধবীরা অবাক হয়। অদ্রি, তোর ড্রাইভার তো ভালোই মারামারি করতে পারে। আমি না কখনো মারামারি করতে ভাইয়াকে দেখিনি, কিন্তু আমি না আজকে প্রথম দেখলাম। আচ্ছা, তাহলে দেখতে থাক কি কি হয়। অন্যদিকে রাজীবের 24 জন লোক মাটিতে শুয়ে আছে। আকাশ ওদের মেরে একা একে অবস্থা করেছে। ওরা তো মাটি থেকে উঠতেই পারছে না। কিছুক্ষণ পর আকাশ বুঝতে পারে এরা কিছুক্ষণ পর আবার উঠে দাঁড়িয়ে যাবে, কিছু একটা তো করতেই হবে। তাই রাজীব এবার সবাইকে একসাথে পাঠায় আকাশকে মারার জন্য, কিন্তু উপর থেকে কেউ একজন গুলি করতে থাকে। গুলিগুলো রাজীবের লোকের গায়ে লাগতে থাকে। এভাবে 20 জন লোক মারা যায় রাজীবের। রাজীব তো এইসব দেখে কিছুটা ভয় পেয়ে যায়। অন্যদিকে রাজীব এখন কিছুটা ভয় পেয়ে যায়, কেননা রাজীবের লোককে
কেউ মারছে তার জন্য। এইসব কিছু দেখে রাজীব ওদেরকে নিয়ে পালিয়ে যায়। ওরা চলে যাওয়ার পর আকাশ ওদের কাছে আসে। অদ্রি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, আমি একদম ঠিকই আছি। তুই কেন ওদের সাথে শুধু মারামারি করতে গেলি? হুম। তো কি করব, বিনা কারণে কেউ মার খাবে তা হতে দিতে পারি না। তাছাড়া আজকে এই ঘটনা যদি তোর সাথে হতো তাহলে কি হতো তুই কি ভেবেছিস? যা হওয়ার হয়েছে, এখন চল বাসায় যাই। অদ্রি, ওনাকে বলো মুখটা দেখাতে। সত্যি ভাইয়া, মুখটা তো দেখা। তা কি করে সম্ভব? কি করে মানে? তুই মুখটা তো দেখা। দেখ, এখন ঠিক হবে না, তুই চল, নয়তো ওই ছেলেটা হয়তো আরো কিছু লোক নিয়ে চলে আসবে। সত্যি তো ভাইয়া। এরা, আমি তাহলে যাই রে। এখন থেকে যত তাড়াতাড়ি বের হতে পারবো ততই ভালো। হুম, চল। আকাশের মুখটা লুকিয়ে ওখান থেকে বের হয়ে আসে। এদিকে গেট দিয়ে বের হতে যাবে এমন সময় পুলিশ চলে আসে। পুলিশ আসাতে ওদের মধ্যে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু মোটেও ভয় না পেয়ে দাঁড়িয়ে আছে আকাশ। তোকে থানায় যেতে হবে আমাদের সাথে। আমার অপরাধ কি? তাছাড়া আমি কেন থানায় যাব? তুমি রাজীব ও ওর বন্ধুদের মেরেছো। তার চেয়ে বড় কথা হলো তোমার কারণে এতগুলো ছেলে মারা গিয়েছে। আমার কারণে কেন মারা যাবে? ঠিক বুঝলাম না। দেখো, তোকে এত কথা বলতে পারবো না, তাই তুই এখন আমাদের সাথে চল। আমার ভাইয়া আপনাদের সাথে যাবে না। তো আপনার পরিচয় আর ওর সাথে সম্পর্ক কি? ওই তোকে যে বলছি ও আমার ভাইয়া, এতটুকু একটা কথা বোঝার ক্ষমতা তো দেখছি তোর নেই। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। পুলিশ এভাবে ওদেরকে ধমক দিয়ে কথা বলাটা আকাশের কাছে মোটেও ভালো লাগেনি। তাই আকাশ ওই পুলিশকে একটা ঘুষি দেয়। ওটা মার খাওয়ার সাথে সাথে বাকি অফিসার বন্দুক তাক করে আকাশের দিকে। পুলিশের গায়ে হাত, তাই না? আজকে আমি তোকে বুঝাবো আমার গায়ে হাত দেওয়ার পরিণতি কি হতে পারে। দেখি তোর কত ক্ষমতা। তোকে নিয়ে যাওয়ার জন্য আমি দরকার হলে এখানে আরো পুলিশ আনবো, তবুও আজকে তোর রক্ষা নেই। দেখা যাক। অদ্রি, তুই বাসায় যা, আমি কিছুক্ষণ পরেই বাসায় আসতেছি। আগে তোর মুখ থেকে মাস্কটা সরা। কেন? যা বলছি তাই কর। থানায় একটু আনতে আগে মার খেয়েছিস, এখন আবার খেতে না চাইলে চুপচাপ বসে থাক। অদ্রি, তুই যা, আমি বিকালের আগেই বাসায় চলে আসব। ঠিক আছে ভাইয়া। যেটা বলতে ভুলে গিয়েছি, কি কথা ভাইয়া? বাসায় বাবা মাকে কিন্তু বলবি না। যদি জিজ্ঞেস করে তাহলে বলবি যে আমি একটা কাজে গিয়েছি। এইদিকে ওদের চলে যায়। অন্যদিকে আকাশ এইসব কিছু অন্য একজন বিমান থেকে দেখছিল। এখন হয়তো আপনারা ভাবছেন বিমান থেকে কি করে, আসলে এতক্ষণ ধরে যে গুলি চলছিল ওইসব গুলি কিন্তু ওই বিমান থেকে আসা হয়েছিল। আকাশকে নিয়ে যাওয়ার পর আগে থেকে পুলিশ স্টেশনে উকিল দাঁড়িয়েছিল বেলের কাগজ নিয়ে। পুলিশ আকাশকে ভিতরে ঢোকাতে যাবে তার আগে ওখানকার সবচেয়ে বড় উকিল বলে, অফিসার, এই নিন ওনার বেল পেপার, এবার ওনাকে ছেড়ে দিন। থানায় আনতে না আনতেই বেল করিয়ে নিলেন কিভাবে? তা আপনার না জানলেও চলবে, এখন যা বলছি তাই করেন। ঠিক আছে, কোর্টের যেহেতু আদেশ, ছেড়ে তো দিতেই হবে। তবে একটা কথা, এই ছেলেটাকে আমি কখনোই ছাড়বো না। ছাড়তে হবে না। তা আপনার পরিবারে কে কে আছে? কেন? না মানে, আপনার কিছু হয়ে গেলে এদের দেখাশোনা কে করবে তাই ভাবছি। কি, তোর এত বড় সাহস, তুই থানায় দাঁড়িয়ে আমাকে বলছিস? এখনো তো কিছু দেখলেন না আমি কি কি করতে পারি, তা আপনার জানার বাহিরে। আকাশ ছাড়া পেয়ে উকিলের সাথে কথা বলে চলে আসে বাড়িতে। ওখানে কথা বলতে থাকে ওর বাবা মায়ের সাথে। তখন ওর বাবা বলে, আকাশ, কোথায় ছিলে এতক্ষণ ধরে? আব্বু, এই তো কিছু কাজ ছিল তাই বাইরে ছিলাম। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে যাচ্ছি ফ্রেশ হতে। আকাশ উপরে চলে যায়। আকাশ যাওয়ার পর অদ্রিও আসে ওখানে। অদ্রি এসে আকাশের সাথে কথা বলে কেন আকাশ এইসব কিছু বলতেছে। ওইদিকে ইরা কল দেয় অদ্রিকে। ভাইয়া, আমার বান্ধবী ইরা তোর সাথে কথা বলবে। তোর বান্ধবী কেন আমার সাথে কথা বলবে? আমি তো জানি না, তুই কথা বলে দেখ কি বলে। আচ্ছা দে।
আকাশ কথা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলার পর কল কেটে দেয়। কথা শেষ করে আকাশ নিচে নেমে খাবার শেষ করে আবার চলে আসে। অন্যদিকে রাতের বেলায় রানা ওর আস্তানায় বসে আছে। তখন ওর কিছু লোক কথা বলতে থাকে আজকের ভার্সিটিতে ঘটে যাওয়া কথা নিয়ে। কি ব্যাপার, সবাই তো চুপ কেন? বস, অনেক খারাপ খবর একটা আছে। তাড়াতাড়ি করে বলে ফেল, কি খারাপ খবর? বস, আজকে আমাদের যে লোক আছে রাজীব, এখন কি হয়েছে? বস ওই রাজীবের সাথে অনেক লোক ছিল, এদেরকে মেরে ফেলেছে কেউ। কি বলছিস? কি কি করে হলো এইসব কিছু? কেউ একজন উপর থেকে গুলি করেছিল, যার জন্য 22 জন মারা যায় আর বাকিগুলো হসপিটালে। ও বুঝলাম। তা আরেকজন তো আছে, শামশের, ও কোথায়? বস, শামশেরকে তো মেরে ফেলেছে। কে মেরেছে ওকে? বস, ওকে তো কিং এ মেরেছে। কিং জানতে পেরেছিল ওই শামশের আমাদের দলে চলে এসেছিল, তাই ওই কিং ওকে মেরে ফেলেছে। এই কিং দেখি আমার সব রকম ব্যবসায় নাক গলায়। ওকে তো মারার প্ল্যান করতে হবে। কিন্তু বস, ওকে মারার মতো এত সাহস কার কাছে আছে? লোক লাগা, কোথায় পাওয়া যাবো এমন লোক? তাড়াতাড়ি। কিং একবার মারা গেলে আমরাই হব কিং। কিন্তু বস, আমরা তো কেউ কিং এর লোকেশন জানি না। কিং এর লোকদের সাথে কোথায় মিটিং করে তাও তো আমরা জানি না। এখন রাজীবকে কে মারলো তার খোঁজ নে, কারণ যার জন্য রাজীবকে মার খেতে হলো ওকে তো আমি কোনো মতে ছাড়বো না। বস, এখন একটা কাজ করি। কিংয়ের কিছু লোককে কিনে ফেলি। সেটা তো ভালো কথা, কিন্তু আমরা ওদের খোঁজ পাবো কি করে? অনেকভাবেই সম্ভব। তোমরা শুধুমাত্র একজনকে নিজেদের দলে আনতে পারো কিনা দেখো, তারপর দেখবে আমার খেলা। ওকে বস, হয়ে যাবে। পরের দিন থেকে রানার লোক খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। পরের দিন সকালে আকাশ বেরিয়ে চলে আসে ওর আস্তানার দিকে। ওখানে এসে ওর লোকদের কল দেয়। ওরা কল পেয়ে গাড়ি নিয়ে চলে আসে পাহাড়ের মধ্যে। ওখানে নিজেদের মতো করে চলতে থাকে। কিছুক্ষণ পর উপর থেকে দড়ি ফেলে। ওরা দড়ি ধরে থাকলে মিশনের সাহায্যে ওরা বিমানে এসে বসে। ওরা ওখানে এসে বসার পর তোমাদের যে জন্য ডেকেছি তা সবাই ভালো করে শুনতে থাকো। বলুন কিং। তোমরা হয়তো জানো না, রানার লোক আমাদের মধ্যে থেকে কিছু লোককে কিনতে চাইবে। যদি তোমাদের মধ্যে কেউ ওর কাছে বিক্রি হয়ে যাও, তাহলে শুধুমাত্র একটা কথা মনে রাখবে, তাকে আমি পৃথিবীর আলো আর দেখতে দিব না। কিং বিশ্বাস করুন, এমনটা কখনোই হবে না। আমরা আর কখনোই উনার সাথে হাত মেলাবো না। তার আগে এটা বলো, ওই রানা কি করে তোমাকে চেনে? তাই তো বুঝতে পারছি না। তাহলে কিং কি করে বুঝবেন? চিন্তা করো না, আমি একটুকু যেহেতু জানতে পেরেছি, এখন ওইটুকুও জানতে পারবো। এটা আমার জন্য তেমন কোনো। আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন। সর্বশেষ যে কথাটা বলার ছিল, কি কথা কিং? আমি তোমাদের জন্য একটা করে ঘড়ি এনেছি। এখন তাহলে তোমরা এই ঘড়িটা হাতে দাও। এই ঘড়িটা সব সময় হাতে রাখবে। এটা কিছু পুরোটা স্বর্ণের, তাই এটাকে খুব সাবধানে রাখবে। ঠিক আছে কিং, তাই হবে। তাহলে এখন তোমরা আসতে পারো। ওকে কিং। ওরা তারপর বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দিয়ে নেমে যায়। আকাশ প্রতিবারের মতো আজকেও বিমান জঙ্গলে লুকিয়ে রাখে, এখান থেকে চলে যায়। এইদিকে দেখতে দেখতে 7 দিন কেটে যায়। ওদের ভার্সিটি থেকে ঘুরতে যাবে, আর ওদের একটা সমস্যা হচ্ছে, ওকে একা যেতে দেবে না, তাই ওদ্রি বসে আছে। তখন ওখানে ইরা ও নদী এবং রোজাও আসে। কি রে অদ্রি, মন খারাপ করে বসে আছিস কেন? ভার্সিটি থেকে ঘুরতে গিয়ে যাবে, অথচ আমি মনে হয় যেতে পারবোই না। কেন পারবি না যেতে? তাছাড়া মাত্র 7 লক্ষ চেয়েছে, ওখানে গেলে অনেক মজা হবে। তা তো আমি জানি, কিন্তু কিছু করার নেই। কেন কিছু করার নেই? আমাকে একা একা যেতে দেবেই না। তাহলে কি উপায়? আমার সাথে যদি ভাইয়াকে নিতে পারি তাহলে কোনো সমস্যাই হবে না। কিন্তু ভার্সিটি থেকে তো কাউকে নিতে মানা আছে। কিন্তু আমি যে একা একা যেতেই পারবো না। এখন তাহলে একটা উপায় আছে, তুই ভার্সিটিতে স্যারেদের সাথে কথা বলে দেখ। ওনারা যদি তোর ড্রাইভার ভাইয়াকে নিতে রাজি হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই। চল তাহলে কথা বলেই দেখি। হ্যাঁ চল। ওদের প্রিন্সিপালের সাথে কথা বলে। আকাশ পূর্বে এই ভার্সিটিতে পড়ার কারণে প্রিন্সিপাল স্যার রাজি হয়। ওদের বাহিরে এসে ওর বান্ধবীদের জানায়, ওরাও এতে খুশি হয়। এখন শুধু মাত্রই ভাইয়াকেই রাজি করাতে পারলেই বাঁচি।
তাহলে বাসায় গিয়ে কথা বল। তাহলে আমি যাই, তুই তাহলে এই বাসায় চলে যা। এরপর ওরা নিজেদের বাসায় চলে যায়। ওদি ওর বাবা মাকে অনেক কিছুর পর রাজি করায়, ওনারাও রাজি হয়ে যায়, কিন্তু শর্ত শুধু একটাই। কি শর্ত আম্মু? শর্ত হলো তুই একা যেতে পারবি না, তোর সাথে ভাইয়াও যাবে। চিন্তা করো না, আমি ভাইয়াকে মেসেজ করে নিব। ঠিক আছে, তোর ভাইয়া আসলে কথা বলে দেখিস ও রাজি হয় কি না। রাতে আকাশ বাড়িতে আসে, কেননা আকাশ ওর বাবার বিজনেসে একটু হাত লাগায়। অন্যদিকে রাতের বেলা আকাশ, ওর বাবা মা ও অদ্রি ওনারা খাবার শেষ করে কথা বলছিল। এমন সময় ওখানে উকিল আঙ্কেল আসেন। উনি আসতেই, কি ব্যাপার উকিল সাহেব, আপনি এখানে? আমাকে আকাশ আসতে বলেছে। আঙ্কেল, তাহলে আপনি এখানে বসুন আর কাগজগুলো দিন। কিসের কাগজ আকাশ? কাগজগুলো হলো এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কাগজগুলো হলো আপনাদের যত সম্পত্তি আছে ওই সব সম্পত্তি আকাশ চাই ওর ছোট বোন আদ্রিতার নামে করে দিতে। উকিলের কথা শুনে ওখানে থাকা অদ্রি, আকাশের বাবা মা অবাক হয়ে যায়। ভাইয়া, এইসব কি? এইসব কি মানে? হাতে তো তোর খুশি হওয়ার কথা। তাই বলে সব কিছু আমার নামে কেন? আকাশ, অদ্রি তো ঠিকই বলেছে। অদ্রির নামে কেন? তাছাড়া ওকে সব দিয়ে দিলে তোর জন্য তো কিছু থাকবে না। আমার কিছু চাই না আব্বু, তাছাড়া আমার সব কিছু আমার ছোট বোনের মাঝে। কিন্তু ভাইয়া, আমার যে কোনো কিছুই চাই না। এমনটা কি করিস না? দেখ, তোর বিয়ে করানোর সময় যদি ছেলেপক্ষ জানতে চায় তোকে কি কি দিয়েছি, তখন কি হবে বুঝতে পারছিস? দরকার হলে বিয়ে করব না, তবু আমি এই সম্পত্তির এক অংশও নিজের নামে নিবও না। তাহলে কি আমি চলে যাব? জি আঙ্কেল, আপনি তাহলে এখন আসতে পারেন। উকিল চলে যায়। উকিল যাওয়ার পর অদি আকাশকে ওর সাথে যাওয়ার জন্য রাজি করায়। ভাইয়া, তোকে একটা ডলারও খরচ করতে হবে না, যা খরচ হয় আমি দিব, ঠিক আছে? অদ্রির কথা শুনে আকাশ হাসতে থাকে, কেননা অদ্রি এখনো আকাশের কাছ থেকে ডলার নেয়। তাই আকাশ এমন করে হাসতে থাকে। বোন, তুই দিবি আমার খরচ? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাব। সত্যি? ভাইয়া, তুই তাহলে যাবি? হ্যাঁ, সত্যি আমি যাব। এদিকে অদি ওর বান্ধবীদের সবটা জানায়, ওরা সবটা শুনে খুশি হয়। এদিকে অদি ভার্সিটিতে এসে সব রকমের কাগজপত্র তৈরি করে ফেলে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। কাজ করার মাঝে আকাশের কাছে কল আসে। হুম, বলো। তোমাকে না বলছি আমাকে কল না দেওয়ার জন্য? বস, একটা ঝামেলা হয়ে গিয়েছে, তাই আপনাকে এত রাতে কল দিলাম। কি ঝামেলা? কিং, রানা আমাদের উপর অ্যাটাক করার জন্য প্ল্যান করেছে। কিন্তু রানার যে সে স্বপ্ন কখনোই পূরণ হবে না, তা অ্যাটাক করবে কবে? 2 দিন পর হতে পারে। তাহলে তোমরা নিজেদের অস্ত্র নিয়ে রেডি থেকো। একটা কথা, রানা কি করে জানে আমরা কোথায় আছি? তুমিও বা কি করে জানতে পারলে? না মানে কিং। আমি আসতেছি, সবাইকে নিয়ে ওখানে থাকো। ঠিক আছে কিং। আকাশ সময় নষ্ট না করে চলে আসে আস্তানায়। ওখানে আসতে ওরা আকাশকে একটা চেয়ার এনে দেয়। বল, এবার কি সমস্যা হয়েছে এখন? আমি তো বুঝতেই পারলাম না। কিং, আমি গোপন সূত্রে জানতে পারি। তা ওর দলে আমাদের যে লোকগুলো আছে ওরা কি বলছে? কিং, ওরা তো বলেছে। বুঝলাম। তা ওরা কি আমাদের আস্তানার ঠিকানা জানে? কিং, ওটা এখনো জানে না। তাহলে ওরা হামলা করবে কি করে? বস, ওরা নদীর পাড়ে হামলা করবে। ওই নদীর পাড় যেখানে আমরা নিজেদের লোক নিয়ে ওখান থেকে বিমানে উঠি। জি বস, ওরা এখনো অপেক্ষায় আছে। আমরা কবে ওইখানে যাব আর ও কবে আমাদের মারতে পারবে? এই কথাটা মনে হচ্ছে ওই হারামজাদাই লিক করেছে। কিং, হতে পারে। তাহলে একটা কাজ করো, ওই জায়গাটা চেঞ্জ করো। দরকার হলে আমরা কয়েকদিন মিটিং করব না। তাছাড়া আমি 5 দিন পর দেশের বাইরে যাব, তাই এই কয়েকদিন সাবধানে থাকবে। তার সাথে আমাদের দলের কয়েকজনকে পাঠিয়ে দাও। কোথায় পাঠাবো কিং? ওই নদীর ধারে ওদের বলবো লুকিয়ে লুকিয়ে রানার লোকের উপর নজর রাখতে, যাতে করে ওদের সব প্ল্যান আমি জানতে পারি। যদি দরকার হয় ওদের ওখানেই মেরে ফেলবে। তাই হবে কিং। আমি যে দেশে যাব
ওখান থেকে কিছু অস্ত্র পাঠাবো, তোমরা ওইগুলো নিয়ে নিজেদের কাছে রাখবে। ঠিক আছে কিং। আকাশ ওখান থেকে চলে আসে। অন্যদিকে অদ্রি বাসায় বসে আছে। তখন আকাশ ও বাসায় ফিরে আসে। আকাশ বাসায় ফিরতেই, ভাইয়া সবকিছু রেডি, এখন চল কিছু শপিং করে আসি। আরে বোন, এখন কোনো শপিং করতে হবে না। তাছাড়া আমরা যখন ওই দেশে যাব, তখন ওই জায়গায় কিছু কেনার জন্য রেখে দিবি। কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু তবু 3-4টা ড্রেস কিনবো। আসলে বুঝতেই তো পারছিস, যাওয়ার সময় পড়তে হবে, ওখানে গিয়েও তো 1-2 দিন পড়তে হবে। হয়েছে, আর বলতে হবে না। এখন তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তুই অপেক্ষা কর। ঠিক আছে। আকাশ ফ্রেশ হয়ে চলে আসে। এরপর হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ে অদ্রিকে নিয়ে। পথের মধ্যে অদ্রি যেতে যেতে অনেককে কল দিয়ে আসতে বলে। আকাশ তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এইসব কিছু। অদ্রি, তুই যাবি ভালো কথা, তা তোর বান্ধবীদের নেওয়ার দরকার কি? তা তুই বুঝবি না, এখন চল, লেট হয়ে গিয়েছে, ওরা অপেক্ষা করছে। এইদিকে আকাশ বুঝতে পারে যা কিছু হয়ে যাক না কেন, মতোই তার চেহারা দেখানো যাবে না, তাই আকাশ চেহারা লুকিয়ে রাখে। গাড়ি থেকে নেমে আকাশ অদ্রি ও বের করে। গাড়ি থেকে নেমে আকাশ অদ্রিকেও বের করে। ওদের এইভাবে দেখে, এই অদ্রি, সব জায়গায় এই ড্রাইভারকে নিয়ে কেন আসিস ঠিক বুঝতে পারলাম না। প্লিজ এরকম ভাবি ভাইয়াকে অপমান করিস না। কি করব, ইচ্ছে করে তো আর করি নাই। এদিকে আকাশ মনে মনে ভাবে যে করে হোক ইরাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে আকাশ। তাই ওরা সবাই মিলে ভিতরে ঢুকে। এদিকে আকাশ এই ফাঁকে ড্রেস চেঞ্জ করে নেয় এবং ইরার সামনে গিয়ে দাঁড়ায়। ওই, তুই এখানে আজকেও এসেছিস? কি করব, আপনাকে এইদিকে দেখতে পেলাম, তাই চলে আসলাম। আজকে আমার সাথে আমার বান্ধবীও আছে। আজকে কিন্তু তোর রক্ষে নেই, কথাটা কিন্তু তুই মনে রাখিস। আজকে কার সর্বনাশ হবে তা কে জানে। মানে? ইরা মনে করতে করতে আকাশ ইরাকে লিপ কিস করে বসে। এদিকে হীরা তো চিৎকারও করতে পারছে না। 2 মিনিট পর ইরাকে ছেড়ে দিয়ে আকাশ ওখান থেকে চলে যায়। আবার আগের ড্রেস আর মাস্ক পরে নেয়। অন্যদিকে ইরা তো রেগে ফেটে যাচ্ছে। ইরার এই অবস্থা দেখে অদ্রি বলে, ইরা, তোর এই কি হাল হয়েছে? ঠোঁট লাল কি করে হলো? আর বলিস না, জানি না কি করে এমন হলো, মনে হয় লিপস্টিকের জন্য। কি বলিস? তাই বলে এরকম হবে? এইদিকে আকাশ মিটিমিটি করে হাসতেছে, কেননা ইরা যে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে তা আকাশ ভালো করেই বুঝতে পারছে। অন্যদিকে ওরা ভিতরে গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী ওরা ড্রেস কিনতে থাকে। ড্রেস কিনা হলে ওরা আসে ক্যান্টিনে। ক্যান্টিনে এসে তো আকাশের অবস্থা খারাপ, কেননা এখানে খেলে আকাশের মুখ থেকে মাস্ক সরিয়ে খেতে হবে। যদি মাস্ক সরায় তাহলে তো ধরা খেয়ে যাবে। তাই আকাশ চুপচাপ বসে আছে। কি রে ভাইয়া, তুই কি এইভাবে বসে থাকবি নাকি খাবার খাবি? অদ্রি, আমার খেতে নেই, তোরা খা। কিন্তু তুই এই মাছটা তো খুলবি। না থাক, তোরা খা, আমি একটু এই দিক থেকে আসতেছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আসবো। তুই বের হওয়ার আগে কল দিস, আমি মলের বাইরে দাঁড়িয়ে থাকবো তখন। ঠিক আছে, আবার বাইরে মারামারি কিন্তু শুরু করে দিস না। কি যে বলিস না তুই, আমি কি তা করতে পারি? হয়েছে, আর কথা বলতে হবে না। ইরা, তুই খাওয়া শুরু কর। আকাশ বাইরে গিয়ে কফি খেতে থাকে। অন্যদিকে ইরা ও অদ্রি ভিতরে খাবার খেতে থাকে। 10 মিনিট পর ওরা কল দেয়। আকাশ অদ্রির সাথে কথা বলে বুঝতে পারে ভিতরে খারাপ কিছু হয়েছে। তাই আকাশ তাড়াতাড়ি করে ভিতরে যায়। ওখানে গিয়ে দেখে কয়েকটা ছেলে অদ্রি ও ইরাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আকাশ ওদের কাছে গিয়ে অদ্রির হাত ধরে উঠিয়ে আনতে চাইলে লোকগুলো বাধা দেয়। আরে অদ্রি, কিছু হবে না, তুই আয় আমার সাথে, আর আপনিও আসেন। এই, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি করে ওদেরকে আমার সামনে থেকে নিয়ে যেতে পারিস? শুধু ওদের কেন, তোকেও নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি শুনি? ওদের তো বাড়িতে নিয়ে যাব, কিন্তু তোকে তোকে ওদের তো বাড়িতে নিয়ে যাব, কিন্তু তোকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ও, আমি তো বই পেয়েই গেলাম। তুই কি ভেবেছিস আমি এখানে একা এসেছি? তো তোর কি মনে হয়, তুই যদি এখান থেকে একা আসতে ভয় পাস, তাহলে নিজেকে কি করে ডন বলে দাবি করছিস? তা কি তোকে বলতে হবে? যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। ফিরে তো যাবই,
আসার সময় যাকে নিয়ে এসেছি তাকে নিয়েই যাব। বুঝেছি, তোকে কথা দিয়ে বোঝানো সম্ভব না, মার দিয়েই বোঝাতে হবে। তাহলে একটা কাজ করি, এখানে মারামারি না করে আমরা খোলা জায়গায় মারামারি করি, যাতে করে এদের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ চল, তোরা দুইজন এদের দুজনকে আটকে রাখ, বাকি সবাই চল আমার সাথে। আজকে এর কিমা বানিয়ে এই ক্যান্টিনেই বিনামূল্যে দিয়ে দিব। এমনভাবে বলবেন না, অনেক ভয় করে। এখন কথা না বাড়িয়ে চল। ওরা ক্যান্টিন থেকে বের হয়ে শপিং মলে গেটের সামনে ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। এরপর শুরু হলো ওদের মারামারি। ওদের ছজন ওখানে মেরে শুয়ে দিতে আকাশের 5 মিনিট সময় লেগেছে। একটু বেশি সময় লেগেছে, কারণ ওরা অনেক শক্তিশালী ছিল, সেই জন্য। ওদের মার খেতে দেখে বাকি দুজন কিছু না বলে ওখান থেকে ভয়ে কেটে পড়ে। ওরা যাওয়ার পর আকাশ অদ্রি ও ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে আকাশ অদ্রির কাছে কারণ জানতে চায়। কেন ওরা তোকে আটকে রেখেছে? ভাইয়া, তুই যাওয়ার পর একটা ছেলে ইচ্ছে করে ইরার সাথে অসভ্যতামি করেছে। আমরা প্রতিবাদ করতেই ওই ছেলেটা ওই লোকগুলো কল দেয়। এরপর আমি অনেক চালাকি করেই তোকে কল দিই। যে ছেলেটা আমাদের কাছে ছিল ওই ছেলেটাই এদের আনিয়েছে। আমার ওখান থেকে আসাটাই ঠিক হয়নি। যদি না আসতাম তাহলে এত কিছু হতো না। এটাই আপনার কাজ, তাই করাটা তো স্বাভাবিক। মানে ঠিক বুঝলাম না। আপনি তো ড্রাইভার, তার সাথে অদ্রিকে বিপদের হাত থেকে বাঁচানো তো আপনার কর্তব্য, তাই না? ভাইয়াকে কি বলছিস এগুলো? দেখ অদ্রি, তুই কোনো কথা বলবি না। আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে তুই এখন যা। ভাইয়া, তুই তাহলে ইরাকে ওর বাসার সামনেই নামিয়ে দে। ঠিকানা বলতে বল। ইরা ঠিকানা দিলে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে ওর বাড়ির দিকে। ইরাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আকাশ চলে আসে বাড়িতে এসে নিজের মতো করে রেস্ট নিতে থাকে। এখনও 3 দিন বাকি আছে অদ্রি যাওয়ার, তাই আকাশ ওই দিকের কি খবর তা জানার জন্য ওখানে যায়। ওখানে আকাশ একদম নর্মাল ভাবেই যায়। দেখে মনে হবে আকাশ এখানে ঘুরতে এসেছে, কেননা এখানে অনেক মানুষ ঘুরতে আসে, তাই আকাশও ওদের সাথে মিশে যায়। অন্যদিকে যেতে যেতে চারিদিকে লক্ষ্য রাখতে থাকে, কেননা কেউ কোন দিক থেকে আক্রমণ করে চেয়ে আসে, তাই আকাশ দেখতে থাকে। এখানে আকাশ তেমন একটা কাউকে দেখতে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর আকাশ একটা লোককে গাছের উপরে দেখতে পায়। গাছটাকে বাসার মতো বানিয়ে রেখেছে, যাতে করে আরামে বসে নিজের কাজ করে দিতে পারে। ওখানে যাওয়াতে কিছু লোক আকাশকে দেখতে পায়। তুই হাত উপর দিকে উঠিয়ে রেখে দাঁড়িয়ে থাক, নয়তো গুলি করে দিব। আকাশ ভয় পেয়ে হাত উপরে উঠিয়ে রাখে। অন্যদিকে কিছু লোক এসে আকাশকে তল্লাশি করতে থাকে, কিন্তু কোনো কিছু না পেয়ে প্রশ্ন করে। এই কে রে তুই? জি, আমি এখানে ঘুরতে এসেছি। তা ঘুরতে এসেছিস ভালো কথা, এখানে কি? আসলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে এই ফুলগুলো দেখে আসলাম এই দিকটায়। কোথায় ফুল দেখছিস তুই? ওই যে ফুল। ওটা তো একটু পরেই। তা ওখানে যেতে হলে তো ওই দিক দিয়ে যেতেই হবে, তাই না? কথাটা তো ঠিক, তাই এখানে আমি কিন্তু সরকারি লোক, তাই এই কথা কাউকে কিন্তু কিন্তু বলবি না। যদি বলিস তাহলে কিন্তু তোকে টুস করে মেরে দিব। এখন এখান থেকে যাবি, কারো সাথে কোনো কথা বলতে পারবি না। আসলে আমি একাই এসেছি। তাহলে তো ভালোই করেছিস। তাহলে এবার যা এখান থেকে, আর গিয়ে নিজের কাজ কর। আকাশ ওখান থেকে চলে আসে। ওখানে আসার উদ্দেশ্য সফল হয়েছে আকাশের, কেননা শিওর হওয়ার জন্য এখানে এসেছে। সত্যি কি ওরা এখানে আসে নাকি ভুল ইনফরমেশন দিয়েছে তা চেক করার জন্য। এইদিকে আকাশ মোটামুটি সবটা ম্যানেজ করে ফেলে। ওখান থেকে গিয়ে ওর লোকদের এই ব্যাপারে কিছু বলেনি, কারণ বলে দিলে এই কথা যদি রানার কাছে পৌঁছায় তাহলে তো সমস্যা আছে। সেই জন্য আকাশ কিছু বলেনি, ওদের সব কথা বুঝিয়ে দিয়ে। দেখো, আমি একটু দেশের বাইরে যাব, কয়েকদিন দেরি হবে ফিরতে, তাই তোমরা একটা কাজ করো। এই কয়েকদিন আকাশের লোকেদের বলবে সাবধানে থাকতে, আর মিস্টার আবিরকে কল দিয়ে জানিয়ে দাও আমি ওর দেশে আসতেছি। কিং, মিস্টার আবির কোন দেশে থাকে? তোমাকে যতটুকু করতে বলেছি ততটুকু করো। ওকে কিং। এরপর মিস্টার আবিরকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয়। আবির তো কথাটা শুনে খুশি হয় অনেক, কেননা আবির যার হয়ে কাজ করে আজ উনি আবিরের দেশে আসতেছে, তাই আবির অনেক খুশি। আচ্ছা, আমি কি কিংকে আনার জন্য এয়ারপোর্টে যাব নাকি? না, তা লাগবে না। উনি শুধু চায় ওইখানে অন্য কোনো মাফিয়ার দল যদি ঝামেলা করে
তুমি যেন ওই সব কিছু সামলাতে পারো। তা সামলাতে বলেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দরকার হলে সবসময় ওনার পাশে পাশে থাকবো। আমার শুধু এইটুকু জানার ছিল, বাকিটা উনি এসে বলবে। ঠিক আছে। আবির কথা বলে কল কেটে দেয়। এখন আবিরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আবির হচ্ছে লন্ডনের মাফিয়া, যার কথায় অন্য সব মাফিয়াদের লোক ভয় পায়। আবির ওর লোকদের সব কিছু বুঝিয়ে দিতে থাকে। অন্যদিকে আকাশ পরের দিন ওদেরকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে নিজেদের পাসপোর্ট দিয়ে টিকিট নিয়ে উঠে পড়ে বিমানে। ওই বিমানটা 30টা সিট আগেই বুক করে রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য। ওদের সাথে দুজন ছাড় যাচ্ছেন, যারা ওদের সহযোগিতা করবে। ওদের জন্য বিমানের ভিতর আলাদাভাবে কেবিন নেওয়া হয়েছে। ওরা ওখানে বসে নিজেদের মতো করে গল্প করতে থাকে। অন্যদিকে ইরা বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে। আকার ব্যাপারটা বুঝতে পারে। এই যে ম্যাম, কোনো সমস্যা? সমস্যা তো আছেই। কি সমস্যা? এখানে সবাই মুখের মাস্ক খুলে রেখেছে, সেখানে কিনা আপনি এখনো লাগিয়ে রেখেছেন। তাই আমি যেখানেই থাকি না কেন, এটা থাকাটা জরুরি। কিন্তু ভাইয়া, তুই তো আগে কখনো মাস্ক পরতেই না, ইদানিং তুই একটু বেশি পরছিস সেগুলো। তুই কি চুপ করে থাকবি নাকি মার খাবি? আপনি ড্রাইভার হয়ে ওকে মারার কথা বলছেন? কি বলছিস কি এগুলো? একটু তো চুপ থাক। কেন চুপ থাকবো? তুই বল। মানলাম ওর বাবা মা ওকে একা বের হতে দিবে না, তাই আপনাকেও সাথে করে নিয়ে আসতে চেয়েছিল। কোথায় ওকে ধন্যবাদ দিবেন, তা না করে এখন ওকে মারবেন? আপনার কি একটুও মনে মায়া দয়া নেই নাকি? আচ্ছা, সে কখন থেকে পটর পটর করেই চলেছেন। এখন যে দেশে যাচ্ছেন, ওই দেশের কিছু কি চেনেন? আমার চেনার কি দরকার স্যার? যখন আছে উনি সব কিছু দেখাবে। ও, ভালোই তো। তা আমাকে যে বলছেন, নিজে কি কখনো গিয়েছেন? আমি তো ড্রাইভার, আমি কি করে যাব? ইরা, তুই ঝগড়া থামাবি কি? কি বলতে চাস কি তুই? আমি সব সময় ঝগড়া করি? ইরা, রোজা কখন তা বললো? তাহলে একটু আগে যে বলল। দেখ, স্যার এখন অন্য রুমে। ওনারা যদি এসে দেখে তাহলে কি হবে একটু ভেবে দেখেছিস কি? ঠিক আছে, চুপ থাকলাম। এইদিকে ওরা সবাই একটু রেস্ট নেয়। অন্যদিকে কিছুক্ষণ পর বিমানের পাইলট একটা নিউজ শোনায়। কথাটা শুনে তো ইরা লাফ দিয়ে ওঠে, সাথে নদীও রোজাকে উঠিয়ে নেয়। রোজা, এই রোজা, ওঠ তাড়াতাড়ি। কি হয়েছে? আগে নদী ও অদ্রিকেও উঠিয়ে নে। কি হয়েছে রে? তোরা দুজনেই এমন কেন করছিস? পাইলট কি যেন বলছে। আমি তো কিছুই শুনতেই পাচ্ছি না। কান থেকে ইয়ারফোন খুলে তারপর তো শুনতে পারবি। ও হ্যাঁ, দাঁড়া, খুলে নিচ্ছি। কিছুক্ষণ পর ওরা কিছুই বুঝতে পারছে না, কেননা বিমান থাকা যাত্রীরা অনেক চিৎকার করছে। ওদের চিৎকার শুনে আকাশের ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কি হয়েছে? মনে হচ্ছে বিমান হাইজ্যাক হয়েছে। কি? বিমান হাইজ্যাক? কিন্তু কিভাবে? আমি কি করে বলবো? পাইলট তো একটু আগে তাই বলল। বের হয়ে দেখি তো। আপনার কি মাথা খারাপ হয়েছে? কেন? বিমান হাইজ্যাক হয়েছে। আপনি যদি এখন ওখানে যান, ওরা কি আপনাকে এখানে আসতে দিবে বলুন? কথা তো খারাপ বলেননি। এখন কি উপায়? স্যারেদেরও দেখতে পাচ্ছি না। ওনারা হয়তো ওখানে বসে আছে। এখন আমাদের কি হবে? আপনি তো ভারী ভীতু, কোথায় মনে সাহস রাখবেন তা না করে ভয় পাচ্ছেন। এই ছাড়া কি করব বলেন? অন্য কোনো উপায়ও তো দেখতে পাচ্ছি না। পুলিশকে কল করেন। ভালো কথা মনে করেছো। মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই নাকি? আমি আবার কি করলাম? এখানে মোবাইলের নেটওয়ার্ক পাবেন কোথায়? আর পুলিশকে কল দিয়ে লাভও হবে না। ও, তাই বলে কি আমরা নিজেদের দেশে ফিরতে পারবো না? পারবো, তবে ওরা কি কারণে আমাদের কিডন্যাপ করেছে তা আগে জানতে হবে। এরপর না হয় বাকিটা দেখা যাবে। এখন ওদের সাথে কি কথা বলবো গিয়ে? যা, তাহলে কথা বলেন, আর ওরা ওখানেই মেরে ফেলুক। না থাক। ওরা কথা বলতে থাকে। এইদিকে হাইজ্যাককারী সবাইকে পিস্তল আর বোমা দিয়ে মুখ বন্ধ করে রাখে।
এই কেউ কোনো চালাকি করবে না, যদি করেছো তো খবর আছে, যদি কেউ কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে কিন্তু মোটেও ভালো হবে না। হাইজাকার কথা শুনে ওরা সবাই চুপ করে থাকে, কেউ কোনো কথা বলে না। এভাবে 5 ঘন্টা পর বিমান এক আইল্যান্ডে ল্যান্ড করে। বিমান ল্যান্ড করার পর চারিদিকে শুধু মানুষ আর মানুষ। ওরা সবাই পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা একে একে সব যাত্রীদের বিমান থেকে নামায়, ওদের সবাইকে নিয়ে আলাদা আলাদা রুমে গিয়ে আটকে রাখে। ওরা ওখানে বন্দির মতো করে পড়ে থাকে। এইদিকে ওদের খিদেও লাগে, তাই ওদের সাথে কথা বলার জন্য দাঁড়ায়। এই যে শুনছেন কেউ? কি হয়েছে, এইভাবে চিৎকার কেন করছিস? আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে তো দিবেন। গুলি খাবি? গুলি থাকলে কয়েকটা দিন, থাকলে কয়েকটা দেন। আর এটা কি গুলি নিয়ে এসেছেন? দূর থেকে তো এটা নিয়ে নিশানা লাগানো যায় না। তুই কি করে এত কিছু জানিস? আমি আরো অনেক কিছু জানি, যা তোদের না জানলেও চলবে। এখন আমাকে এটা বল, কি করতে হবে তোদের? সরকারের কাছে যা ডিমান্ড আছে করে ফেল, তবু আমাদের এখান থেকে যেতে দাও। তো তারা কিসের এখন? ওই রাত হতে অনেক সময় লাগবে। তুই একটা কাজ কর, বেশি খিদে লাগলে আমার সাথে আয়। সত্যি? তাহলে তো ভালো। এই, তোদের কি লাগবে খাবার? নো থ্যাঙ্কস। তাহলে আমি যাই। আকাশ চলে আসে ওদের পিছু পিছু। ওখানে সব রক্ত দেখতে পায়, কেননা এখানে মনে হয় একটু আগে একটা মানুষ কাটা হয়েছে, যার জন্য এত রক্ত। সাধারণত এরকম শিশুর বমি কিংবা অজ্ঞান হয়ে যায়, কিন্তু এখানে আকাশ দিব্যি দাঁড়িয়ে আছে, তার জন্য একটু অবাক হয়। দেখছিস এখানে কি চলতেছে? এখানে মানুষ মেরে এদের ভিডিও বানিয়ে সরকারকে দিব, তারপর ওরা আমাদের দাবি মেনে নিবে। তোমার কথা তো ভালো, কিন্তু কিন্তু কি? তাড়াতাড়ি বল। কথাটা হচ্ছে, যদি না মানে সরকার, তখন কি হবে? কি আর করব? প্রতিদিন একটা করে বিমান হাইজ্যাক করব, আর ওদের কাছে যা ডলার পাবো সব রেখে দিব, আর ওদের ব্যাগগুলোও। বুদ্ধি তো ঠিকই আছে, তাহলে শুধু শুধু কেন এত রিস্ক নিতে যাও? কেন? কি? কিছু না, এখন যা বলার জন্য এসেছি। আমিও দরকার হলে আপনাদের সাহায্য করব, কিন্তু আপনাদের কি কি চাই তা বলেন। বেশি কিছু চাওয়ার নেই। ওদের সরকার আমার কিছু লোককে আজ 5 বছর ধরে আটকে রেখেছে, আমি ওদের সারাতে চাই। কিন্তু তার জন্য তো অনেক সময় লাগবে। তা আমার জানার বিষয় না, এখন কথা না বলে এখন যা তো এখান থেকে। যাচ্ছি, তবে খাবারটা? এই নে 5 প্যাকেট, গিয়ে নিয়ে খা। ঠিক আছে। 5টা প্যাকেট হাতে নিয়ে আকাশ ওদের রুমে চলে আসে। ওখানে ওরা 5 জন ছিল, তাই 5টা প্যাকেট পেয়েছে। ওরা 5 জন মিলে খেতে থাকে। আকাশ খাবারে সময় অন্যদিক করে খাচ্ছিল, তাই এরা এখনো দেখতে পায়নি আকাশকে। খাবার শেষ করে ওরা বসে থাকে। এইদিকে টিভিতে খবর দেখাচ্ছিল লন্ডন থেকে আমেরিকায় যাওয়ার বিমান হাইজ্যাক করা হয়েছে। হাইজ্যাক করার লোকজন ইউসুফ খানকে মুক্তি দেওয়ার জন্য একটা হাইজ্যাকটা করে। এখন হয়তো অনেকেই বুঝতে পারছেন না এই ইউসুফ খান আসলে কে। ইউসুফ খান অনেক বড় মাফিয়া, রানা ইউসুফ খানের হয়ে কাজ করে। এখন যদি আপনারা রানাকেও ভুলে যান তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আপনাদের আর একটু খুলে বলি, রানা ও ইউসুফ একই দলের। ইউসুফ খান হচ্ছে বড় মাফিয়া, রানা ওর ডান হাত হয়ে কাজ করে। একটা অপারেশনে রানা ও ইউসুফ যায়, ওদের সাথে ওখানে কমান্ডো মিশনও যায়, যার কারণে ইউসুফ খান ওখানে কমান্ডোর হাতে ধরে পড়ে যায়। এরপর রানার কাছে সব দায়িত্ব এসে পড়ে। এরপর রানা প্ল্যান করে এই কাজটা করে। আশা করি এখন আপনারা সবটা বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে আবারও একবার এই কাহিনী পড়ে দিবেন। চলেন গল্পে ফেরা যাক। এটা কি হলো? ইউসুফ ও রানা একই দলের হয়ে কাজ করতো? এটা আমি জানি না, তা কি করে হয়? ভাইয়া, কি ভাবছিস? কিছু না, ওরা যে দাবি করেছে, জানি না সরকার ওদের দাবি মেনে নেবে কিনা। যদি না মেনে নেয় তাহলে কি হবে? ওরা এক এক করে সবাইকে মারতে থাকবে। কি বলছিস কি ভাই? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। উফ, তোকে এত তাড়াতাড়ি মরতে কে বলেছে? তুই তো বললি। এখন একটু চুপ থাক, আমি কিছু একটা করতেছি। যদি হয়ে যায় তাহলে তো ভালোই। কি করবেন? দেখি না কি করা যায়। এইদিকে সব জায়গায় এই খবরটা ছড়িয়ে যায়, আর এই সংবাদটা ওই দেশের সরকারের কাছে গিয়ে পৌঁছায়। সরকার এটা নিয়ে ভাবতে থাকে যে সত্যি কি ওকে ছেড়ে দিবে নাকি বিমানে থাকা লোককে মারতে দিবে। এইদিকে একটা দিন পার হয়ে যায়, এখন পর্যন্ত সরকার থেকে কোনো জবাব পায়নি, তাই ওরা আরেকজন লোককে নিয়ে যায় মারার জন্য।
ওই লোকটাকে জ্যান্ত অবস্থায় শরীর কাটাকাটি শুরু করে দেয়। লোকটার চিৎকার সবাই শুনতে পায়। এদিকে আকাশ কিছু করতে পারছে না, শুধুমাত্র চুপচাপ শুধু দেখেই যাচ্ছে। এই ভিডিওটা সরকারের কাছে যায়। সরকারের অনেক লোক ভিডিও দেখে কিছু করছে না, কেননা এই লোকটা সাধারণ পরিবারের। ভিডিওটি দেওয়ার 3 ঘন্টা পরে বুঝলাম না, সরকার ওকে ছেড়ে দিলে কি এমন ক্ষতি হবে? ওদের জন্য এখন আমাদের মরতে হবে। ভাইয়া এখন কি হবে? জানি না কি হবে। অন্যদিকে হাইজাকরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এবার আর ওরা সাধারণ কোনো লোকজনকে মারবে না, মারবে কোনো বড় বড় লোক নেতাকে, যাতে করে সরকারের ক্ষতি হতে পারে। সবকিছু মিলিয়ে এবার সরকারের ছেলেকে ওরা এখানে মারার জন্য নিয়ে আসে। সরকারের লোক ওদের কাছে মাপ চায় যে ওকে না মেরে শুধু ভিডিও করে দিলেই হবে। ওরাও রাজি হয়ে যায়। এরপর ভিডিও করে দেওয়া হয়েছে। সরকার ভিডিওটা দেখে তো অবাক হয়, কেননা এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে ছিল, তাই উনি নিজের ছেলেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে প্রেস মিটিং ডাকে। ওখানে নানা রকমের প্রশ্ন ওঠে, কিন্তু তার উত্তর দিতে পারছে না, কেননা এত লোকজনের মৃত্যু হওয়ার পরও সরকার কোনো অ্যাকশনই নেয়নি। অথচ নিজের ছেলেকে বাঁচানোর জন্য উনি এখন এতটা উতলা হয়ে উঠেছে। উনি সবটা শুনে চুপ করে আছে, সাথে এও বলে যারা মারা গিয়েছে ওদের পরিবারের খরচ সরকার দেখবে। এটা বলার পর বাকিদের অনেক ভালো লাগলো। এখন শুধু প্রশ্ন হলো, সরকার কি ইউসুফ খানকে ছেড়ে দিবে নাকি আটকে রাখবে? এই প্রশ্নের জবাব জানতে পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এইদিকে পরিস্থিতি খারাপ দেখে সরকার ঘোষণা দেয় ইউসুফ খানকে ছেড়ে দিবে। তবে ইউসুফ খান এতটাই সাংঘাতিক যে ও বাইরে আসলে আবারও জনগণের রাতের ঘুম কেড়ে দিবে। এদিকে আকাশ একটু চাপের মধ্যে আছে, কেননা ইউসুফ খান জেলের ভিতরে যাওয়াতে আকাশের অবদান আছে। আকাশ কিছুটা ভয়ে আছে, কেননা ইউসুফ খান আকাশকে দেখলে চিনতে পেরে যাবে, তাই একটু চাপের মধ্যে দিন কাটাচ্ছে। অন্যদিকে হাইজ্যাক করার লোকগুলো তো এটা শুনে মহা খুশি। এরপর কোথায় কি করতে হবে এইসব কিছু ওদের প্ল্যান অনুযায়ী করতে থাকে। এইদিকে দিন যতই যাচ্ছে ওদের মধ্যে ভয়ের সৃষ্টি হতে থাকে। যাক বাবা, এখন আরও কোনো ভয় নেই তাহলে। ভয় না পাওয়ার কারণ কি? এই যে সরকার তো বলেছে ইউসুফ খানকে ছেড়ে দিবে। ছেড়ে দিলেও ওরা যে আমাদের বাঁচিয়ে রাখবে তার তো কোনো গ্যারান্টি নেই। সত্যি? সত্যি তো, এই কথা তো আগে ভেবে দেখিনি। তাহলে এখন না হয় কিছুক্ষণ ভাবতে থাকুন। ঠিক আছে, আমি তাহলে ভাবতে থাকি। এদিকে পরের দিন পুলিশও কিছু কমান্ডো মিলে ইউসুফ খানকে ওদের বলার জায়গায় নিয়ে আসে। তোর কথা মতো ইউসুফ খানকে এখানে নিয়ে এসেছে, এবার যাত্রীদের বিমানের ভিতরে যেতে দাও। আরে এত তারা কিসের? এখনো আমাদের বস আসেনি। উনি এসে চেক করবে যে এনি আসলে কিনা। যদি আসল হয় তাহলে সবাইকে ছেড়ে দিব। তা উনি কখন আসবে এখানে? এই তো এখনই আসবে। 10 মিনিট পর ওখানে রানা এসে নামে। রানা এখানে এসে প্রথমে যারা বিমান হাইজ্যাক করেছে ওদের বাহবা দিতে থাকে। এরপর ইউসুফ খানের সাথে কথা বলতে থাকে। রানা ও ইউসুফ খানের কানে কানে কি যেন বলে। এই কথাগুলো শোনার পর রানা ইউসুফ খানের পায়ে সালাম দেয় এবং জড়িয়ে ধরে। উনি আমাদের আসল ইউসুফ খান, সবাই হাতে তালি দাও। সবাই হাততালির সাথে বন্দুকবাজি করতে থাকে। এভাবে 1 মিনিট হওয়ার পর দেখুন, আমরা আমাদের কাজ করেছি, এবার আপনারাও আপনাদের সত্য অনুযায়ী যাত্রীদের ছেড়ে দিন। এত তারা কিসের? সবে মাত্র এলেন, কিছুক্ষণ রেস্ট নেবেন, তারপর না হয় যাবেন। দেখুন, ডিল অনুযায়ী আপনারা যা চেয়েছেন তাই পেয়েছেন। এবার যদি যাত্রীদের ছেড়ে দেন তাহলে আমরা এখান থেকে যেতে পারি। রানা, বস বলেন। শর্ত অনুযায়ী তাহলে ওদের ফিরিয়ে দে। বস, আপনি যখন বলছেন তখন ফিরিয়ে দিচ্ছি। এই তোরা একে একে ওদের বিমানে তোলার ব্যবস্থা কর। এদিকে 10 মিনিট সব যাত্রীদের বিমানে উঠিয়ে দেওয়া হলো। পাইলটও চলে আসে ওখানে। ওদের সাথে সাথে পুলিশও নিজেদের হেলিকপ্টারে উঠে পড়ে। ওখান থেকে সবাই বিদায় হয়ে যায়। সবাই যাওয়ার পর বস, আপনাকে আবারও দেখতে পারবো? আমি তো কল্পনা করতে পারিনি। আমিও ভাবতে পারিনি তুই আমাকে ছাড়ানোর জন্য এত কিছু করবি। কি যে বলেন না বস, আপনি ছাড়া তো ওই কিংয়ের সাথে টেক্কা দিয়ে পারবো না। ওই
কিংয়ের জন্য আমাকে 1টা বছর কারাগারে থাকতে হয়েছে। এবার আমি ওই কিংয়ের সাথে টক্কর দেওয়ার জন্য সব রকম প্ল্যান করতে পারবো। চলেন বস, এবার আমরা যাই তাহলে। চলো। রানা ও ইসুফ যেতে থাকে। এদিকে আপনারা অনেকে ভেবেছেন এখানে একটা মারামারি হবে, কিন্তু আমি ইচ্ছা করে মারামারি আনি নাই। এর কিছু কারণও আছে। এই গল্পটা আমরা সিজন 2 পর্যন্ত লিখব, তাই এখানে মারামারি আনিনি। যদি মারামারি দিতে চাইতাম তাহলে গল্পটা এখানে শেষ করে দিতাম, এতে করে গল্পের অনেক কাহিনী আপনাদের অজানা থাকতো। তার জন্য গল্পটা বড় করা। তার সাথে এখন যদি মারামারি দিতে চাইতো তাহলে এই মারামারিতে অনেক নিরীহ লোক মারা যেত, এতে করে গল্পটা অনেক কিছু বাদ পড়ে যেত, সাথে গল্পের মূল কাহিনীগুলো থেকে যেত। তাই চিন্তা করবেন না আপনারা, আবারও এই কাহিনীতে একদিন আসবো। আর এই দিন রানা ও ইউসুফ খানের হবে শেষ দিন। তাহলে চলুন এবার গল্পে ফিরে যাক। বিমানের ভিতর এখন সব যাত্রী সেফ। কিছুক্ষণ পর, যাক বাবা, বেঁচে গেলাম। আর একটু হলে তো আমাদের আর রক্ষে থাকতো না। ঠিক বলেছিস, আমি তো মনে করেছিলাম আর কখনোই দেশে ফিরতে পারবো না। আমরা এখন আমেরিকায় যাচ্ছি, বুঝলি, আমাদের দেশে না। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলুন তো আপনি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। তো বলুন, কি বলছিলেন? আপনার সাথে কি ওই ইউসুফ খানের কোনো পরিচয় ছিল? হুম। কেন বলুন তো? আসলে আপনাদের ভাবমূর্তি দেখে তো তাই মনে হচ্ছিল। এই লোকটা আপনার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমি তো একটুর জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। আমার দিকে তাকালো, সেখানে আপনি কেন ভয় পেলেন? আরে, আমি তো ভেবেছিলাম প্রথমে আমার দিকে তাকিয়েছিল, পরে আমি ভালো করে তাকিয়েছিলাম, দেখি আপনার দিকে তাকিয়েছিল। ও, তাই বলেন। আর 2 ঘন্টা পর আমরা আমেরিকায় গিয়ে পৌঁছাবো। তা আপনি কি করে জানেন? হুম। কি করে আবার? মোবাইল দিয়ে। কিন্তু নেট কোথায় পেলেন? ওই সব কিছু আপনাদের জানতে হবে না। এইদিকে আকাশ ওখানে যা যা রেকর্ড করেছিল সব কিছু লোকদের পাঠিয়ে দেয়, সাথে ওদের পরিচয়ও। আকাশ সাথে ওর লোকজনদের অনেক সাবধান থাকতে বলে, কেননা ইউসুফ খান বোমা বানানোর ওস্তাদ। তাই ওর বোমার হাত থেকে বাঁচতে গেলে ওদেরকে সাবধানে হতেই হবে। এইদিকে সব নিউজ আকাশের লোক দেশের সব লোকদেরকে জানিয়ে দেয়। এদিকে আবিদ তো নিউজটা দেখতে পায়। তার মানে যে বিমানটা হাইজ্যাক হয়েছিল ওই বিমানে কিংও ছিল? বস, কিং কে? কিং হচ্ছে আমার বস। বলছেন কি বস? আমরা তো এতকাল ধরে জানি আপনি এই আমেরিকা দেশের মাফিয়া বস, কিন্তু আপনি বলতেছেন আপনার উপরে আরো একজন বস আছে? হ্যাঁ আছে, আর যে বিমান হাইজ্যাক করেছিল উনিই বিমানে ছিল। কি বলছেন কি বস? তাহলে তো ওরা উনাকে চেনার কথা। তা কখনো সম্ভব না। কেন বস? কারণ উনি সবসময় নিজের চেহারা ঢেকে চলে। উনি যখন ওই বিমানে ছিল ইউসুফের ছবি পাঠিয়ে দেয়, সাথে রান্নারও। এই থেকে জানতে পারি আমি। বস, এখন তাহলে আমাদের করণীয় কি? তা তো উনি বলবে। আগে উনি আসুক, আমার সাথে তো অবশ্যই যোগাযোগ করবে, এরপর দেখি কি বলে উনি। ঠিক আছে বস, আমি তাহলে বাকি লোকদেরও সাবধান করে দেই। তাহলে দাও। অন্যদিকে বিমান যখন আমেরিকায় ল্যান্ড করে তখন অনেক নিরাপত্তা কর্মী পুরো বিমানের আশেপাশে গিয়ে দাঁড়ায়। ওরা পুরো বিমান চেক করতে থাকে, কোথাও কোনো বোমা বা অন্য কিছু আছে কিনা তা দেখার জন্য, কিন্তু ওরা কোনো কিছুই পেল না। যখন কিছু নেই তখন আপনারা এক এক করে নেমে যেখানে যাওয়ার যেতে পারেন। ধন্যবাদ স্যার। ওরা ওখান থেকে বের হয়ে আসে। ওই সময় অনেক নিউজ রিপোর্টারও ছিল। ওরা তো একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কেউ যখন ভয়ের কারণে কোনো কিছু বলতে পারছে না, ওরা তখন আকাশের সামনে মাইক ধরে। আকাশ তেমন কথা না বলে এটা শুধু বলে, দেখুন, যদি কিছু দিতে হয় ভালো কিছু দিন। যখন আমাদের হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল তখন তো আপনারা কোনো কথাই বলেননি, আর নাই একবারের জন্য কোনো নিউজ করতে আসলেন। আসলে আপনাদের সমস্যা হচ্ছে, সমস্যায় পড়লে তা আপনারা একটিবারের জন্য তা দেখানোর প্রয়োজন মনে করেন না, কিন্তু যখন তারা সেখান থেকে ফিরে আসে তখন আপনারা তাদের নিয়ে নিউজ করতে ঠিকই পারেন।
আকাশের কথা শুনে ওখানে থাকা সবাই হাত তালি দেয়। এরপর ওখান থেকে সব ছাত্রছাত্রীরা চলে আসে হোটেলে। ওখানে ওরা নিজেদের রুমে চলে আসে। এখনো ওদের মধ্যে অনেক ভয় পেয়ে আছে। ওদের দেখে বোঝা যায় সবাই মোটামুটি ভয় পেলেও আকাশ একটু ভয় পাচ্ছে না, যার জন্য সবাই অনেক অবাক। কেননা এখানে সবাই ভয় পেলেও আকাশের চোখে কোনো ভয়ের ছাপই নেই। এইদিকে বিকাল হয়ে যায় আর ওদের রুম সবাইকে ভাগ করে দেয়। ওরা নিজেদের রুমে চলে যায়। অন্যদিকে আকাশ সারা রাত করতে থাকে, কেননা যে করেই হোক ইউসুফ খানকে থামাতে হবে। যদি এত তাড়াতাড়ি ইউসুফ খানকে তেমন কিছুই করবে না, তবুও সাবধানে তো থাকতেই হবে। এইদিকে আকাশ নিজের মতো করে কাজ করে রাতে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশের রুমে অদ্রি আসে। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া। কি হয়েছে? এত সকাল সকাল ডাকছিস কেন? আরে সবাই বের হবে ঘোরার জন্য, আর তুই কিনা এখনো ঘুমাচ্ছিস? আচ্ছা তুই যা, আমি আসতেছি। ওদের চলে যাওয়ার পর আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। তবে আকাশ আজকেও মাস্ক পরে বের হয়েছে, যা অনেকের কাছে বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। ওরা সবাই মিলে বের হয়। ওখানে ওরা সমুদ্রের ধারে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু ওরা যে সমুদ্রের ধারে যাবে তা মোটেও ভালো নেই। তাই আকাশ ছাড়ের কাছে যায়। স্যার, একটা কথা বলবো কি? হ্যাঁ বলুন। স্যার, আপনারা যে জায়গায় যাচ্ছেন ওই জায়গায় ঘুরে দেখার মতো তেমন কিছু নেই। তাই আমি বলছিলাম কি, ওই জায়গা থেকে 15 কিলোমিটার দূরে আরেকটা জায়গা আছে, ওখানে চলুন। স্যার, ওরা তো আর জায়গাটা চিনবে না। ড্রাইভার 2 ঘন্টা পর গাড়ি সমুদ্রের ধারে এসে নামে। অন্যদিকে ওরা সবাই নেমে অনেক মজা করতে থাকে। অন্যদিকে আকাশ এখন সুযোগে আগে সমুদ্রের ধারে চলে আসে। এখানে যাওয়া একমাত্র কারণ হচ্ছে আবিরের সাথে কথা বলার জন্য। এইদিকে আবির সমুদ্রের ধারে এসে বসে আছে, তার সাথে অনেক হাসি খুশি মুখ নিয়ে বসে আছে, কেননা ওর সব বস ওর সাথে দেখা করার জন্য এসেছে। সেই জন্য আকাশ একটা গাড়ি নিয়ে এখানে চলে আসে। কিছুটা দূরে গিয়ে গাড়ি থামিয়ে হেঁটে হেঁটে ওদের কাছে আসে। এই কে রে? তুই আসার সাহস কি করে পেলি? এখানে আসার জন্য কিংয়ের সাহসের প্রয়োজন হয় না। কিং শব্দটা শুনে আবির গিয়ে আকাশের পায়ের কাছে এসে পড়ে। কিং, আমাকে মাফ করে দিন, আমরা চিনতে পারিনি আপনাকে। অবশ্য না চেনারই কথা। এই প্রথম আমার সাথে তোমার দেখা হলো, তা আমি বসবো কোথায়? কি যে বলেন কিং, আপনার জন্য গাড়িতে সবকিছুর ব্যবস্থা আছে, চলুন ভিতরে। আকাশ ও আবির ভিতরে যায়। এরপর আকাশ আবিরকে সবটা বুঝিয়ে বলতে থাকে। আবির সবটা শুনে বুঝতে পারে আকাশ ওখানে 1 ঘন্টার মতো ছিল। এরপর ওখান থেকে চলে আসতে যাবে ঠিক তখনই। কিং, আমি আপনাকে দিয়ে আসি, চলুন। লাগবে না, তুমি তোমার কাজ করো। আর একটা কথা, জি বলুন কিং। শপিং মল, সিনেমা হলের সামনে যদি তোমার কোনো লোককে আমি যদি মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে বা অন্যরকম কোনো অন্যায় কাজ করার চেষ্টা করে, তাহলে সে যেই হোক না কেন, আমি কিন্তু তাকে জীবিত ছেড়ে দিব না। তাই ওদের সাবধান করে দিবি। ওকে কিং, তাছাড়া আমাদের কোনো লোকই এমন কাজ করে না, তবু আপনি যখন বলছেন আমি ওদের সাবধান করে দিব। এবার আমাকে যেতে হবে। কিং, আবার আসবেন কিন্তু। সময় যদি পাই তখন না হয় আসবো। ওখান থেকে গাড়ি চালিয়ে আকাশ আগের সমুদ্রের ধারে চলে আসে। ওখানে ওরা অনেক কিছু দেখতে পেলে আকাশ, ওর বোন ইরা এবং বাকি কাউকে আকাশ দেখতে পাচ্ছে না। সেই জন্য ওখান থেকে আকাশ পাশের সব জায়গাতেই দেখতে থাকে, কিন্তু কোথাও কাউকে খুঁজে পাচ্ছে না। কিছু দূরে আকাশ কিছু দোকান গিয়ে খোঁজ নেয়। ওখানে একটা দোকানদার বলল ওদিন নাকি কারা ধরে নিয়ে গিয়েছে, সাথে আরো অনেক লোককেও। আকাশ সবটা শুনে বুঝতে পারছে না কি করবে। কিছু দূর যাওয়ার পর আকাশ কয়েকটা গাড়ি দেখতে পায়। এরপর ওই গাড়িগুলোকে ফলো করতে থাকে। কিছু দূর গিয়ে গাড়িগুলো জঙ্গলের দিকে যায়। আকাশও জঙ্গলে যায়, সাথে ওর লোকেশন আবিরকে দেয়। কিং, বলেন কি করতে হবে? আমার এই লোকেশনটা দেখো আর আমাকে ফলো করো। ওকে কিং, আমি এখনই লোকজন নিয়ে আসতেছি। তবে আমার লোকেশন থেকে কিছুটা দূরে থাকবে। এরপর আমি যখন অ্যাকশন বলবো তখন তোমরা অ্যাকশন নেবে। ঠিক আছে কিং, তাই হবে। আচ্ছা, আমি তাহলে এখন কল কাটছি। এরপর আবির ওর লোকজনকে নিয়ে আকাশের দেওয়া ঠিকানার দিকে চলে যেতে থাকে। অন্যদিকে আকাশ জঙ্গলের ভিতর ওদের ফলো করতে করতে চলে আসে। ওখানে এসে দেখে ওদের সবাইকে একটা বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তাই আকাশ ওই বাড়ির কাছে বোঝার চেষ্টা করে আসলে কি হতে চলেছে। কিছুক্ষণ পর আকাশ বোঝার চেষ্টা করে। অন্যদিকে আবিরও চলে আসে। আবির ওখানে এসে দেখে জায়গাটা ওর পরিচিত মনে হচ্ছে।
কিং, এই আস্তানা তো আমাদের। তাহলে ওই লোকগুলোকে কিং, আমাদেরই লোক। তোমাকে 5 মিনিট সময় দিলাম। ওরা যাদের তুলে এনেছে ওদের সে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে নামিয়ে দে। আর ওরা যাওয়ার পর ওদের দলের সর্দার তাকে মেরে দিবে। কেন কিং? এই সামান্য একটু। ও আমার বোনের গায়ে হাত দিয়েছে। ওকে তো আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেব না। তাই যাও তাড়াতাড়ি। কিং, আপনি নিশ্চিন্তে যান। আমি ওদের 20 মিনিটে সমুদ্রের ধারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু কিং, ওকে কি ছেড়ে দেওয়া যায় না? যাই, তবে ওই যে লাল ড্রেস পরা মেয়েটা আছে ওর পা ধরে ক্ষমা চাইতে বলো। যদি ও মাফ করে দেয় তাহলে আমি ওর প্রাণটা ভিক্ষা দিব। যদি না মাফ করে তাহলে তুই ওদের ওখানে মেরে তারপর আসবি। ঠিক আছে কিং, তাই হবে। আকাশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। আবির ভিতরে যাওয়ায় ওই লোকগুলো দাঁড়িয়ে সালাম দেয়। বস, আপনি এখানে? এক্ষুনি ওনার পা ছুঁয়ে মাপ চা। কি বলছেন কি বস? আমি চাইবো আর কেন? তোর আশা কি আমি চাইবো মাপ? এক্ষুনি যাচ্ছি। লোকটা ওদের পা ছুঁয়ে ধরে। ওদের যদিও ছেড়ে দিতে বলে কিন্তু লোকটা ছাড়েনি। আপু প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর কখনোই এই কাজ করব না। এইদিকে আবির অনেকটা ভয়ে আছে, কেননা মেয়েটা মাপ না করলে লোকটাকে মরতে হবে। সেই জন্য অনেকবার বলার পরে ঠিক আছে, মাফ করে দিলাম। আবির এবার সবাইকে গাড়িতে তুলে দেয়, সাথে ড্রাইভারকে বলে যেখান থেকে ওদের এনেছে সেখানে যেন দিয়ে আসে। ড্রাইভার ওদের ওখানে নিয়ে যায়। এরপর আবির ওই লোকটার গালে থাপ্পড় দিয়ে বলে, আজকে অল্পের জন্য বেঁচে গেলি, আমি না আসলে তো আজকে মরতে হতো তোর। বস, ওদের তো আমি একটা কথা বলবি না। তোর জন্য আমার মাথা কতটা নিচে নেমে গেছে তা বলে বোঝাতে পারবো না। বস, আমি কি করলাম? এত কিছু করার পরও বলছিস আমি কি করেছি? এরপর থেকে যদি এমন কিছু করার প্ল্যান মাথায় থাকে তাহলে তা ঝেড়ে ফেল, কথাটা মনে রাখবি। ঠিক আছে, মনে রাখবো। এইদিকে অদ্রি ইরা ওদের আবার সমুদ্রের ধারে নামিয়ে দেওয়া হয়। অন্যদিকে আকাশ কিছুক্ষণ পর ওখানে আসে। আকাশ আসতেই অদ্রি গিয়ে জড়িয়ে ধরে। ভাইয়া, কোথায় ছিলি তুই? এখানে কত কিছু হয়ে গিয়েছে। আকাশ, তোমার কথা মতো এখানে আসলাম, কিন্তু এত কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। স্যার, আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। তবে সত্যি আকাশ, এই জায়গাটা আসলে অনেক সুন্দর, এক কথায় দেখার মতো। ধন্যবাদ স্যার। কিন্তু ওরা আমাদের তুলে নিয়ে গেল কেন তা তো বুঝতে পারছি না। হয়তো অন্য কাউকে নিতে গিয়ে বলে আপনাদের নিয়ে নিয়েছি। হতে পারে। বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা তাহলে এখানে 3 ঘন্টার জন্য ঘুরতে পারবে। তাই তোমরা নিজেদের মতো করে ঘুরতে থাকো, এরপর দুপুরের খাবার খেয়ে ওই দিকটায় যাব। ঠিক আছে স্যার। এদিকে আকাশ, অদ্রি, ইরা, নদী ও রোজা ওরা 5 জন একসাথে ঘুরতে থাকে। অন্যদিকে নদী কিছুক্ষণ পর পর আকাশের গায়ে ইচ্ছা করে ধাক্কা খাচ্ছে, যা অদ্রি খেয়াল করে। নদী, তুই মনে হচ্ছে এই দিক দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে, তুই বরং এই দিক দিয়েই হাঁট। আরে কি যে বলছিস, লাগবে না। এভাবে ওরা ঘুরতে থাকে। কিছু দূর গিয়ে ওরা সিদ্ধান্ত নেয় যে পানিতে নামবে। এখন ওরা নামলে তো আকাশকে নামতে হবে, আর আকাশ যদি নামে তাহলে ওর চেহারা সবাই দেখে যাবে। এই ভয়টা আকাশের মনে কাজ করতে থাকে। আরে তোমরা নামছো, নামো, এতে আমাকে কেন টানছো? ভাইয়া, তুই আয়। তাছাড়া আমরা এখানে 4 জন মেয়ে, কোনো সমস্যাই হবে না। কিন্তু ওদের সামনে আরে ভাইয়া, কিছু হবে না। না আসলে হয় না? হয় না, আয় বলছি। আকাশ চেঞ্জ করে পানিতে নামে। পানিতে নামতে হীরা বলে ওঠে, আপনি এখনো মুখ থেকে মাস্কটা খুলেন নাই? সত্যিই তো ভাইয়া, এখন পড়ার কি দরকার? না রে বোন, থাক। আমি তো আজকে এই মাস্ক খুলেই ছাড়বো। আমি তা হতে দিব না। এইদিকে ইরা আকাশের কাছে আসে। পানিতে ওদের ভিতর হস্তধস্তি চলে থাকে। এতে করে আকাশের গায়ের সাথে ইরার শরীর তো লাগেই, আর তার সাথে আকাশ না চাইতেও ইরার অনেক জায়গায় হাত লেগে যায়। ইরা একটু শরম পেলেও এখনো হার মানেনি। গল্পের বাকি অংশ আপনারা সিজন 2-তে পড়তে পারবেন। এখানে ইরা কি আকাশের মুখটা দেখে খারাপ কোনো রিয়েক্ট করবে, নাকি আকাশকে ভুল বুঝবে, নাকি আকাশকে ভালোবাসতে শুরু করবে, তা আপনারা সিজন 2-র মাধ্যমে জানতে পারবেন। আর পুরো গল্পটা বুঝতে সিজন 2-র জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।